Start. Okay. Welcome to financial accounting class. Good morning, everyone. Due to some what can I say, like urgent request or uh, some sort of যেহেতু সামনে পূজার একটা ব্যাপার আছে, সো আমরা থার্সডে অ্যান্ড হচ্ছে স্যাটারডে ক্লাসটা অনলাইনে করছি, জাস্ট টু মেক ইট কনভিনিয়েন্ট, আপনাদের যেন ট্রান্সপোর্টের ওই টাইমটা আলটিমেটলি সেভ হয়। অ্যান্ড এরপর থেকে আমাদের ক্লাসগুলো অ্যাজ ইট ইজ যেভাবে আমরা করছিলাম and সেভাবেই হবে। সো লেটস স্টার্ট। এটা আই বিলিভ ব্র্যান্ড গ্রুপ অলরেডি বলেও দিয়েছে, আমরা ঠিক টাইমটা সেমই থাকবে, জাস্ট আমরা অনলাইনটা করব। সো আমি ক্লাস শুরু হওয়ার আগে আপনাদেরকে লিঙ্ক গুলো দিয়ে দিব। সো লেটস স্টার্ট দেন। আমরা ঠিক গত ক্লাসে আমার যতটুকু মনে পড়ে আপনাদের সাথে আমরা রেকগনিশন অ্যান্ড ডিরেকগনিশন এই পয়েন্টটুকু পর্যন্ত কথা বলেছিলাম আন্ডার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক টপিক। সো আমরা মোটামুটি ভাবে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়েছে আমাদের, এবং আমরা জানি কিভাবে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্টস গুলোকে আইডেন্টিফাই করতে হয়, কিভাবে এটাকে রেকর্ড করতে হয় মানে রেকগনাইজ করতে হয়, এবং কখন এটাকে ডিরেকগনাইজ করতে হয় অর রিমুভ করতে হয় ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো রেকগনিশন অ্যান্ড ডিরেকগনিশন এটার সাথে আসলে মেজারমেন্ট পার্টটা ইজ ভেরি ভেরি ক্লোজলি কানেক্টেড। কেন ক্লোজলি কানেক্টেড আমি যদি এটা সিম্পল ভাবে আপনাকে বলি, সে ফর এক্সাম্পল আমি বললাম যে আমি অ্যাসেট রেকগনাইজ করব। সো অ্যাসেট আমি যখন রেকগনাইজ করব, হোয়াট ডাজ ইট মিনস, আমি অ্যাসেটটাকে কখন রেকর্ড করব আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে। সো আমি যখন অ্যাসেট রেকর্ড করি, আমরা একটা ডেবিট এন্ট্রি দেই, একটা ক্রেডিট এন্ট্রি দেই। ইন টার্মস অফ আমার অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে এটা ডেবিট হয়, আর যদি আমার লাইবিলিটি বেড়ে যায় তাহলে সেটা ক্রেডিট হয়ে যাবে। সো ঠিক এই প্রিন্সিপালি আমরা আসলে কাজটা করি। অ্যান্ড আমি একটু জয়েন করাইনি ইন ফার্স্ট 5 to 10 মিনিটস, আসলে এই ইস্যুসটা হবে। সো ব্যাক এন্ড ফোর্থ যেহেতু অনেকেই জয়েন করছেন টাইম টু টাইম, সো সেই ক্ষেত্রে একটু হয়তো বা আমাকে আবার এখানে এসে অ্যাডমিট করতে হচ্ছে। সো নো ওয়ারিস, আমরা আবার একটু ব্যাক করি। তাহলে আমি যখন একটা অ্যাসেটকে রেকর্ড করব, অ্যাসেটকে আমি যখন ডেবিট করব এবং লাইবিলিটিকে আমি যখন ক্রেডিট করব, তখন দ্য কোয়েশ্চেন উইল কাম যে অ্যাসেটটা যে আমি ডেবিট করছি এটার অ্যামাউন্টটা আমি কত রেকর্ড করব। এই যে অ্যামাউন্টটা আমি কত রেকর্ড করব, এই পয়েন্টটাকেই আমরা বলছি মেজারমেন্ট। আমরা কি কথাটা বুঝতে পারছি যে রেকগনিশন মানে হচ্ছে আমি ওইটাকে রেকর্ড করব কিনা, এন্ড মেজারমেন্ট মানে হচ্ছে রেকর্ড যদি আমি করি সেই ক্ষেত্রে আমার হোয়াট উইল বি মাই অ্যামাউন্ট, মেজারমেন্ট অ্যামাউন্ট। ওকে, দ্যাট ইজ কল্ড মেজারমেন্ট। এই মেজারমেন্ট আমরা ইউজুয়ালি দুইটা বেসিসে করে থাকি। এটার দুইটা বেসিস আছে, একটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট আর একটা হচ্ছে কারেন্ট ভ্যালু। হিস্টোরিক্যাল কস্ট যদি আমরা একটু রিকল করি, আমরা যদি একটু জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা আমরা আমাদের প্রিভিয়াস নলেজ থেকে যদি একটু জাস্ট রিফাইন করার ট্রাই করি, হিস্টোরিক্যাল কস্ট মানে হচ্ছে আমি আমার এই অ্যাসেটটাকে, আমি আমার এই মেশিনটাকে অর আমার ইকুইপমেন্টটাকে যত টাকায় আমি পারচেজ করেছিলাম, পারচেজ প্রাইস, তার মানে আমি আমার বিজনেসের ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন যে অ্যামাউন্টে পারচেস করেছি, আমি আমার অ্যামাউন্টটা যেই অ্যামাউন্টে আমি প্রকিউর করেছি, সেটাই হচ্ছে আমার হিস্টোরিক্যাল কস্ট। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনারা সবাই হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট এই টার্মটা আপনাদের ইন্টারে অর আপনাদের প্রিভিয়াস কোর্সে অবশ্যই এটা আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এ আছে এবং আপনারা জানেন। সো এবং আমি যদি একটু সিম্পল ভাবে বলি, আমাদের বাংলাদেশের অনেক প্রাইভেট কোম্পানি, মোস্ট অফ দা 80% অর 90% কোম্পানি, তারা এখনো আসলে মোস্ট অফ দা আইটেম হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট ফলো করেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করে। কেননা এখনো পর্যন্ত বাংলাদেশের কনসেপ্ট মানে কনটেক্সটে আমি যদি বলি যে আদার মেজারমেন্ট বেসিসটা এতটাও আসলে পপুলার অথবা ফ্যামিলিয়ার হয় নাই। কিছু আছে, বাট আর একটু টাইম লাগবে হয়তো বা কিছু কিছু জায়গায় এটাকে ইমপ্লিমেন্ট করতে। সো এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার হই যে হিস্টোরিক্যাল কস্ট মানে হচ্ছে ওইটার পারচেজ প্রাইস, মানে হিস্টোরিক্যালে আমি কত টাকা দিয়ে কিনেছি সেইটার ভ্যালু। আর
কারেন্ট ভ্যালু মানে হচ্ছে এইটার আজকের ভ্যালু কত, মানে হচ্ছে এটাকে আমি যদি আজকে ইভালুয়েট করি, এটাকে যদি আমি আজকে মেজার করি, অ্যাট প্রেজেন্ট এটার ভ্যালু কত। বাট অ্যাট প্রেজেন্ট যদি এটার ভ্যালু আমি কনসিডার করি, সেই ক্ষেত্রে আমাকে তিনটা আপডেটেড ইনফরমেশনের উপর বেস করে এই ভ্যালুর মেজারমেন্টটা, এই ডেটের অ্যামাউন্টটার ভ্যালু কত হবে, আমার মেজারমেন্ট অ্যামাউন্ট কত হবে, সেটা ডিপেন্ড করবে তিনটা ক্লাসিফিকেশনের উপর, তিনটা ক্যাটাগরির উপর। একটা হচ্ছে আমি ফেয়ার ভ্যালু ফলো করলে এটার কারেন্ট ভ্যালু কত হবে, আমি ভ্যালু ইন ইউজ যদি ফলো করি তাহলে এটার কারেন্ট ভ্যালু কত হবে, আর এটার কারেন্ট কস্ট কত হবে। সো আই উড রিকোয়েস্ট আপনারা একটু কাইন্ডলি লিখবেন, আপনাদের পেন এন্ড পেপার যদি সামনে থাকে অথবা যদি কারো ল্যাপটপ সামনে থাকে। আমি এখানে খুব সুন্দর করে আপনাকে এক্সপ্লেন করার ট্রাই করব হোয়াট ইজ ফেয়ার ভ্যালু অ্যান্ড হোয়াট ইজ কারেন্ট কস্ট। আমি আপনাদের সাথে একটু লেখার ট্রাই করছি, একটা সেকেন্ড। ওকে, সো এখানে আমরা যেটা বললাম যে আন্ডার কারেন্ট ভ্যালু, আন্ডার কারেন্ট ভ্যালু, এটা বেসিক্যালি হচ্ছে আমার তিনটা ভ্যালুর ক্লাসিফিকেশন। একটা হচ্ছে আইদার এটা ফেয়ার ভ্যালু, অর এটাকে আমরা মার্কেট ভ্যালুও বলি। ওকে, ফেয়ার ভ্যালু অর মার্কেট ভ্যালু। আরেকটা হচ্ছে আমার ভ্যালু ইন ইউজ। ওকে, আরেকটা হচ্ছে আমার কারেন্ট কস্ট, সো অর রিপ্লেসমেন্ট কস্ট। আমি আপনাদেরকে যেটা করব, আমি ফেয়ার ভ্যালু অ্যান্ড কারেন্ট কস্ট আপনাদেরকে আগে আলাদা করে বোঝানোর ট্রাই করব, অ্যান্ড আপন ইউর কনফার্মেশন আমরা ভ্যালু ইন ইউজটাতে যাব, বিকজ ফেয়ার ভ্যালু অর মার্কেট ভ্যালু অ্যান্ড কারেন্ট কস্ট দুইটা আসলে জাস্ট অপোজিট, মানে ভাইস ভার্সা। মানে একটা যদি আপনি বুঝে যান তাহলে আরেকটা আপনার জন্য বোঝাটা খুব সিম্পল হয়ে যায়, খুব ইজি হয়ে যায়। এখন আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে আমি যে ইকুইপমেন্টটা কিনলাম, আমি যে ইকুইপমেন্টটা পারচেস করলাম, এটার মার্কেট ভ্যালু কত, হোয়াট উড বি ইউর আনসার? আপনার আনসারটা কি হবে? মার্কেট ভ্যালু বলতে আপনি কি বুঝেন? মার্কেট ভ্যালু মানে কি? স্যার বর্তমানে যে ভ্যালুটা আছে মেশিনটার। বর্তমানে মেশিনটার কি ভ্যালু? পারচেস ভ্যালু অর স্যার সেল ভ্যালু? বাজার মূল্য। বাজার মূল্য মানে বাজার বাজারে মূল্য, বিক্রি করলে যে ইয়েস। বিক্রি করলে আমি কত টাকা পাবো, তার মানে কি দা সেলস প্রাইস অফ দ্য আইটেম অর ইকুইপমেন্ট। মানে হচ্ছে আমি আমার এই অ্যাসেটটাকে আজকে আমি যদি বাজারে সেল করতে যাই, তাহলে আমি কত টাকায় সেল করতে পারবো অ্যাট দ্য মেজারমেন্ট ডেট, রাইট? আমি যেই ডেটে, অ্যাট দ্য মেজারমেন্ট ডেট, আমি যেই ডেটে এটাকে মেজার করছি সেই ডেটে আমি যদি আমার এই ইকুইপমেন্টটাকে, এই অ্যাসেটটাকে সেল করতে যাই, তাহলে এইটাকেই আমরা বলছি মার্কেট ভ্যালু অর ফেয়ার ভ্যালু। তার মানে এটাকে আমরা অনেক সময় এক্সিট প্রাইসও বলি আসলে, মানে হচ্ছে আমি অ্যাসেটটা সেল করে কত টাকা পাবো, অ্যাসেটটা এক্সিট করে আমি কত টাকা পাবো, দ্যাট ইজ কল ফেয়ার ভ্যালু অর মার্কেট ভ্যালু। এখন আমি যদি এইটারই আপনাকে অপোজিটটা বলি, অপোজিট বলতে আমি যদি আপনাকে বলি হোয়াট ইজ কারেন্ট কস্ট, দেন কারেন্ট কস্ট বলতে আপনি কি বুঝবেন আমাকে? তাহলে কারেন্ট কস্ট বলতে আপনার কি মনে হচ্ছে তাহলে? স্যার যে প্রাইস আমি এই মেশিনটা কিনেছিলাম সেটা কারেন্ট প্রাইস। যেই প্রাইসটা আমি কিনেছিলাম সেটা কিন্তু হিস্টোরিক্যাল প্রাইস। হিস্ট্রিক্যাল স্যার কারেন্ট প্রাইস বলতে যে প্রাইসে এখন বর্তমান মানে আজকের বাজার মূল্য যেটা। না, আজকের বাজার মূল্য মানে কিন্তু মার্কেট ভ্যালু। মানে আজকের বাজার মূল্য বলতে আমাকে আমি আমি আর একটু স্পেসিফিক করে দিই, আজকে এটা বিক্রি করতে গেলে যদি হয় মার্কেট ভ্যালু, তাহলে কারেন্ট কস্টটা কি হবে? বিক্রি করার ভ্যালু না স্যার পারচেস করার আজকে ভ্যালু? কিনতে গেলে যে প্রাইসটা হবে পাবো আমি, ওই প্রাইসটা। এক্স্যাক্টলি, at the measurement date, what will be the purchase price of the item? ওকে, মানে তাহলে আমরা যদি দুইটাকে আলাদা করি, খেয়াল করে দেখেন, দুইটাকে যদি আমরা আলাদা করি,
ফেয়ার ভ্যালুটা হচ্ছে যেই ভ্যালুতে আমি আজকের ডেটে, মানে আজকের ডেটে আমরা বলতে বোঝাচ্ছি যে মেজারমেন্ট ডেটে আমি অ্যাসেটটা সেল করে কত টাকা পাবো। তাহলে এটার জন্য আমার বেসিক্যালি হচ্ছে সেল ভ্যালু অর সেলস প্রাইস, এটা আমার জন্য ইম্পর্টেন্ট। আর কারেন্ট কস্ট অর রিপ্লেসমেন্ট কস্ট বলতে আমরা যেটাকে বুঝি যে আজকের দিনে আমি এটাকে পারচেস করতে গেলে অর এটাকে রিপ্লেস করতে গেলে আমার কত টাকা ইনকার করতে হবে, সেটাকে আমরা বলছি কারেন্ট কস্ট অর রিপ্লেসমেন্ট কস্ট। আমরা কি এই জায়গাটা ক্লিয়ার? মেজারমেন্টের কারেন্ট ভ্যালুর আন্ডারে তিনটার মধ্যে যে দুইটা ক্যাটাগরি আছে। জি স্যার। জি স্যার। Yes, sir. ওকে, আমরা তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন প্রিপেয়ার করব, আমি আমার এই বেসিস গুলোও অ্যাপ্লাই করতে পারবো যদি এটা আমাকে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যালাউ করে। সো এই জায়গাটা একটু আমরা ক্লিয়ার হয়ে নিলাম। এখন হোয়াট ইজ কল্ড ভ্যালু ইন ইউজ, হোয়াট ইজ কল্ড ভ্যালু ইন ইউজ, এটা একটু আমাদেরকে একটু হালকা বুঝে নিতে হবে। বুঝার পর আমি এটা রেসপেক্টিভ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যখন করব ইন ফিউচার কোর্সেস, তখন আমরা এটা বুঝবো। সো এটা এই জন্য আমরা আসলে ইউজুয়ালি যেটা করি, আমরা একটু পরে ডিসকাশন করি, বাট যেহেতু আপনারা খুব সুন্দর বুঝতেছেন, আমি একটু ট্রাই করছি আপনাদেরকে এটাও একটু ক্লারিফাই করে তারপরে পরের টপিকটাতে যেতে। ভ্যালু ইন ইউজ বলতে আমরা যেটা বুঝি যে আমি যদি একটু ভালো করে চিন্তা করি, আমি যখন একটা মেশিন পারচেস করছি, এই মেশিনটা দিয়ে আমি কি করতে পারি, এই মেশিনটা দিয়ে আমি আমার কোনো একটা প্রোডাক্ট প্রডিউস করতে পারি, যে প্রোডাক্টটা আমি ফিউচারে অথবা এখন থেকে সেল করব নেক্সট 5 ইয়ার্স অর 10 ইয়ার্স। তাহলে এই যে আমি মেশিনটা ইউজ করে যেই প্রোডাক্ট গুলা প্রোডাকশন করে আমি সেল করছি, এটাই তো আমার জন্য একটা বেনিফিট, রাইট? আমি অ্যাসেট থেকে তো ফিউচার বেনিফিট পাবো। তো এই যে বেনিফিট আমি যে পাবো, আমি তো আর 1 বছরই বেনিফিটটা পাবো না, যেহেতু মেশিনটা আমার লং টার্ম অ্যাসেট। এটা তো আমার অনেক দিন ধরে আমি বেনিফিটটা পাবো, যেমন ইয়ার 1-এ পাবো, ইয়ার 2-তে পাবো, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5। তাহলে এই যে ফিউচার যে বেনিফিট গুলো আমি পাবো, এই ফিউচার বেনিফিট গুলো তো আমার আজকের ভ্যালুতে দেওয়া থাকবে না, এটা আমার ফিউচার এস্টিমেটেড ভ্যালুতে দেওয়া থাকবে। সো ভ্যালু ইন ইউজ বলতে আমরা যেটাকে বুঝি, আমরা একটা কনসেপ্ট অনেকেই আমরা জানি, সেটা হচ্ছে আমার ভবিষ্যৎ মূল্য মানে ফিউচার ভ্যালু, এবং বর্তমান মূল্য মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তার মানে আমরা এখানে একটা কনসেপ্ট অনেকেই আমাদের এটার মাথায় আছে যে টাইম ভ্যালু অফ মানির যে কনসেপ্টটা, সেটা হচ্ছে আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, 5 লাখ টাকা 10 বছর পরের ভ্যালু আর 5 লাখ টাকা আজকের ভ্যালু কিন্তু এক না। সবাই কি এগ্রি করি আমার সাথে এটা? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আমি যদি বলি আমি এই মেশিনটা ইউজ করে ইয়ার 2-তে 2 লাখ টাকা পাবো আর $2 লাখ পাবো, তাহলে ইয়ার 2-তে যে $2 লাখ, এটা কি আজকের ভ্যালুর সমান সমান ইকুয়াল ভ্যালু হয় নাকি আজকের ভ্যালু এটা এটা ডিফার করে? এই যে ডিফারটা করে, এই ডিফারটা করেই হচ্ছে বিকজ অফ টাইম ভ্যালু অফ মানি। মানে সো ইউ নো দ্য কনসেপ্ট। তাহলে ভ্যালু ইন ইউজ বলতে আমরা যেটাকে বুঝি, ভ্যালু ইন ইউজ মানে হচ্ছে এই যে আমি অ্যাসেটটা ব্যবহার করে, অ্যাসেটটা ইউজ করে ফিউচারে যে বেনিফিট গুলো আমি পাবো, এই ফিউচার নেট বেনিফিটের প্রেজেন্ট ভ্যালু মানে ডিসকাউন্টেড ভ্যালু, প্রেজেন্ট ভ্যালুটাকে আমরা বলছি ভ্যালু ইন ইউজ। আমি কি বুঝতে পারছি কথাটা? জি স্যার। তাহলে ভ্যালু ইন ইউজ কি? দ্য প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু আমরা কিভাবে করি? থ্রু ডিসকাউন্টিং, রাইট? এটা আমরা কি করি? কনভার্ট ফিউচার ভ্যালু টু প্রেজেন্ট ভ্যালু। ইউ নো দ্য প্রসেস। যদি আমরা এটা নাও জেনে থাকি কোনো সমস্যা নেই, আপনাদের এটার জন্য অনেক কোর্স আছে, আমরা ইন ফিউচার এটা নিয়ে কথা বলবো যে কিভাবে আমরা ফিউচার ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালুতে ডিসকাউন্টিং করি, কনভার্ট করি। সো আমি যে কথাটা বলছিলাম, ভ্যালু ইন ইউজের ডেফিনেশন হচ্ছে দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ফিউচার net economic benefit from using the assets। তাহলে খেয়াল করে দেখেন, আমরা তিনটা ডিফারেন্ট ভ্যালুয়েশন আর তিনটা ডিফারেন্ট মেজারমেন্ট বেসিস দেখলাম। এর মধ্যে কিন্তু আমার দুইটা মেজারমেন্ট বেসিস জাস্ট ভাইস ভার্সা, মানে জাস্ট একটা হচ্ছে আমার সেলস প্রাইস, আর একটা হচ্ছে আমার পারচেস করলে আমি কত টাকায় দিয়ে পারচেস করতে হবে।
আর ভ্যালু ইন ইউজটা হচ্ছে জাস্ট একটু ডিফারেন্ট একটা কনসেপ্ট, যেটা হচ্ছে আমি যখন একটা অ্যাসেট ইউজ করব, সেই অ্যাসেটটা ইউজ করার মাধ্যমে আমি যে বেনিফিট গুলো পাবো, ওই বেনিফিট গুলোর প্রেজেন্ট ভ্যালুকেই আমরা বলছি ভ্যালু ইন ইউজ। আমি কি ক্লিয়ার করতে পারলাম আপনাদেরকে? জি স্যার। তাহলে আমরা মেজারমেন্টের যেই চারটা টোটাল ক্যাটাগরি, একটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট আর কারেন্ট ভ্যালুর মধ্যে তিনটা, এখানে কি কারো কোনো কনফিউশন থাকবে? না স্যার। ওকে, পারফেক্ট। আমরা এখন পরের দুইটা নিয়ে কথা বলবো, বাট এই দুইটা আসলে খুব বেশি আপনাদের জন্য আপাতত এই কোর্সটার জন্য রিলেভেন্ট না, কোয়েশ্চেনও এখান থেকে খুব একটা আমরা পাবো না। এটা ইন ফিউচারে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইন ডিটেলস এ প্রিপেয়ার করার জন্য যাব, সেখানে আমরা এটা পাবো। বাট আপনারা এটা অলরেডি জানেন, হোয়াট ইজ কল্ড প্রেজেন্টেশন, হোয়াট ইজ কল্ড ডিসক্লোজার্স। সো আপনি খুব ভালো করে জানেন যে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস প্রিপেয়ার করার সময় আমাকে কি কি ভাবে এটাকে প্রেজেন্ট করতে হবে। আমি যদি আপনাদেরকে একটু সিম্পল একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখাচ্ছিলাম অনেকদিন ধরেই, আমাদের ব্র্যাকেট বিকাশের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি যদি দেখেন, এই যে আপনি ফার্স্টেই রেভিনিউটা আনলেন, দেন কস্ট অফ সেলস আপনি রেকর্ড করলেন, দেন গ্রস প্রফিট, এই প্রসেসটাকে আমরা বলছি প্রেজেন্টেশন। আবার আপনি খেয়াল করে দেখবেন এখানে আপনার আছে হচ্ছে প্রফিট, প্রফিট পর্যন্ত হচ্ছে একটা সেকশন, এরপর আদার কম্প্রিহেন্সিভ ইনকাম যেটাকে আমরা ওসিআই বলি, সেটা হচ্ছে আরেকটা সেকশন। সো যেখানে আমরা আনরিয়েলাইজড গেইন গুলাকে রেকর্ড করি। তার মানে এই যে আমরা প্রেজেন্টেশনটা করছি, দ্যাট ইজ হাউ অ্যাকচুয়ালি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ডেসক্রাইবস আস। এবং এটার জন্য আমরা এখন আপাতত আইএস 1টাই ফলো করছি, বাট এটা আপনাদেরকে আমি ফার্স্ট ক্লাসেই বলেছিলাম যে আইএস এটা আপডেট হয়ে যাচ্ছে, এটা আইএফআরএস 18 হবে, এটা আমরা হয়তো বা কোন একটা কোর্স আপনাদেরকে খুব সুন্দর করে শেখাবো ইনশাল্লাহ। সো এই যে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার যেই প্রেজেন্টেশনটা, খেয়াল করে দেখবেন আপনি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যদি যদি আসেন, আপনাকে ফার্স্টে রেকর্ড করতে হবে অ্যাসেট, এরপর নন কারেন্ট অ্যাসেট, এরপর কারেন্ট অ্যাসেট। এই যে আমার প্রেজেন্টেশনটা, এটাকে আমরা বলছি চ্যাপ্টার 7 প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার্স। তো ডিসক্লোজার্স গুলা কি? এই যে আপনি যদি একটু নোট গুলাতে যান, এই নোট গুলাই হচ্ছে আপনার জন্য ডিসক্লোজার্স, যে আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় আসলে কি কি নোটস এখানে প্রোভাইড করছেন। ওকে, যেমন এখানে আপনার বেসিক কিছু নোটস থাকে, এরপর আপনার ক্যালকুলেশনের কিছু নোটস থাকে। সো এটা কি আমরা বলছি ডিসক্লোজার্স অ্যান্ড নোটস। সো দ্যাট ইজ দ্য পার্ট অফ চ্যাপ্টার 7। সো এটা আসলে খুব বেশি ডিটেলস আপনাদেরকে বলার অথবা আপাতত বোঝার খুব একটা দরকার নাই, জাস্ট যতটুকু আপনাদের বোঝার ইউ গট টোটাল আন্ডারস্ট্যান্ডিং অন ইট। এবং এটা যখন আমরা লাইভ প্রিপেয়ার করব, লাইভ প্রিপেয়ার করা দেখব, তখন এটা সাইমultaneously আমাদেরকে আরেকটু ডেভেলপ হয়ে যাবে নলেজটা। অ্যান্ড ফাইনালি ক্যাপিটাল মেনটেনেন্স, এটাও আপাতত আমরা একটু জাস্ট গো থ্রু করবো, বাট এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের ওভারঅল। এটা আসলে ওই আমাদের ইউজারদের পার্সপেক্টিভ থেকে এটাকে চিন্তা করি। আমরা যেহেতু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ইউজারদের জন্য বানাচ্ছি, সো তারা আসলে আমার ইউজাররা জানতে চায়, বিশেষ করে আমার শেয়ার হোল্ডাররা জানতে চায় যে আমার কোম্পানির ক্যাপিটাল মেনটেনেন্সের ক্যাপাসিটি কেমন, মানে হচ্ছে আমার কোম্পানির ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেনটেনেন্স কেমন। যেমন আমি যদি বলি আমি 1 লাখ টাকা দিয়ে বিজনেস স্টার্ট করলাম, বাট বছর শেষে দেখলাম এটা হয়ে গেছে 2 লাখ, মানে আমি 1 লাখ ক্যাপিটাল দিয়ে বিজনেস স্টার্ট করেছি, বাট এটা আমার 2 লাখ হয়ে গেছে এন্ড অফ দ্য ইয়ার। তাহলে 2 লাখ হওয়া মানে কি, ক্যাপিটাল বাড়া মানে কি? অফকোর্স সে নতুন ক্যাপিটাল ইনজেক্ট করেছে হয়তোবা, বাট এখানে আমরা ধরে নিচ্ছি যে নতুন ক্যাপিটাল ইনজেকশন হয় নাই। তাহলে কি হয়েছে? তাহলে বিজনেস প্রফিট মেক করেছে, রাইট? দ্যাট ইজ হাউ ইউ মেজার ইউর ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেনটেনেন্স। ওকে, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আরেকটা হচ্ছে ফিজিক্যাল অর অপারেটিং ক্যাপিটাল মেনটেনেন্স, যেটা দিয়ে আপনি ডিফাইন করবেন অথবা যেটা দিয়ে আপনি মানে ডেসক্রাইব করবেন যে আপনার বিজনেসের যে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ছাড়াও যে ফিজিক্যাল ক্যাপিটাল আছে, যেমন মেশিন, ইকুইপমেন্ট, বিল্ডিংস, যেগুলা আমার অ্যাসেট, এই অ্যাসেট গুলোর প্রোডাকশন ক্যাপাসিটি অথবা এই অ্যাসেট গুলোর বেনিফিট আপনি কত বেশি কনজিউম করতে পারছেন অথবা কত বেশি বেনিফিট আপনি অ্যাভেল করতে পারছেন। মানে এক কথায় আপনার প্রোডাকশন ক্যাপাসিটি কতটুকু বেড়েছে কম্পেয়ার টু লাস্ট ইয়ার। যেমন লাস্ট ইয়ারে যদি আপনি 1 লাখ ইউনিট প্রডিউস করেন এবং এই বছরে যদি আপনার সবকিছু সেম থাকে, আপনার এফিসিয়েন্সি যদি অনেক বেড়ে যায় এবং আপনার যদি প্রোডাকশন ইউনিট অর ক্যাপাসিটি যদি বেড়ে যায়, দ্যাট অ্যাকচুয়ালি ডেসক্রাইবস দ্য শেয়ার হোল্ডার্স অর দ্যাট সেই শেয়ার হোল্ডার যে আপনার বিজনেসের এফিসিয়েন্সি মানে বিজনেসের মেনটেনেন্স, ক্যাপিটাল মেনটেনেন্সটা
আগের থেকে বেটার হয়েছে। সো দ্যাট ইজ দ্য টু থিং। আমরা যদি জাস্ট নাটশেল একটু চিন্তা করি যে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেইনটেনেন্স অ্যান্ড ফিজিক্যাল ক্যাপিটাল মেইনটেনেন্স। সো আমি একটু সেপারেট করে দিই। ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেইনটেনেন্স ইট ইজ বেসড অন দ্য নেট অ্যাসেট অফ দ্য বিজনেস, যে আপনার যদি ক্যাপিটাল বেড়ে যায়, অফকোর্স ক্যাপিটাল বাড়ার একটা একটা সিগনিফিকেন্ট কম্পোনেন্ট আমরা জানি রিটেন আর্নিংস, এন্ড আমরা জানি রিটেন আর্নিংস এটা বেসিক্যালি দ্য প্রফিট ফিগার অফ দ্য কিউমুলেটিভ অ্যামাউন্ট, যে আমরা যে অ্যামাউন্টটা শেয়ার হোল্ডারদেরকে ডেলিভার করব, যে শেয়ার হোল্ডারকে আমি আলটিমেটলি ডিস্ট্রিবিউট করব, সেটাকে আমরা রিটেন আর্নিংস বলছি। এন্ড রিটেন আর্নিংস এটা অ্যাকচুয়ালি কানেক্টেড টু দ্য প্রফিট। সো আমরা একটা জিনিস সবাই জানি যে প্রফিট যদি বাড়ে তাহলে নেট অ্যাসেট অর ক্যাপিটালও বাড়ে। সো এইটা বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেইনটেনেন্স মেজার করার একটা ওয়ে। আর 2 নাম্বার যেটা আমরা বললাম ফিজিক্যাল ক্যাপিটাল মেইনটেনেন্স, সিম্পল, আপনার প্রোডাকশন ক্যাপাসিটি গত বছর কেমন ছিল, এই বছরে কেমন হয়েছে। যদি প্রোডাকশন ক্যাপাসিটি বেড়ে যায়, অফকোর্স ইটস এ ভেরি গুড সাইন ফর ইউর বিজনেস, আর অফকোর্স এটা আপনার জন্য একটা পজিটিভ পারফরমেন্স, মানে হচ্ছে আপনার মেইনটেনেন্সটা বেটার হচ্ছে আগের থেকে। দ্যাট ইজ ক্যাপিটাল মেইনটেনেন্স পার্ট। এই দুইটার মধ্যে প্রেজেন্টেশন, ডিসক্লোজার্স এন্ড ক্যাপিটাল মেইনটেনেন্সে আমাদের ইন ডিটেলস আসলে এর বেশি এখানে আর কভার করার কিছু নেই, জাস্ট এতটুকুই আছে। আপনি ইভেন স্লাইডেও দেখবেন এতটুকুই ডিসকাশন করা। এখন বিফোর গোয়িং টু দ্য নেক্সট টপিক, ছোট্ট দুইটা আমরা একটু একটা অ্যানাউন্সমেন্ট দিই, তারপর আপনাদের থেকে একটু কোয়েশ্চেনটা নেই, অথবা যদি কারো কোয়েশ্চেন কোয়েরিজ থাকে। ফার্স্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমরা এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের উপর একটা ছোট্ট কুইজ নেই, যে কুইজের কোয়েশ্চেনটা আমি দিয়ে দিব আপনাদেরকে কাইন্ডলি, এন্ড এটা আমি ট্রাই করব আপনাদেরকে ফিজিক্যালি যখন আমি ক্লাসটা নিব তখনই এটা যেন আমরা থাকি সামনে থেকে, আমরা কুইজটা যেন আনসারটা করতে পারি। এন্ড সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে যদি আপনাদের কারো কোনো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে কোয়েশ্চেন থাকে, প্লিজ প্লিজ লেট মি নো। আমি এটা আপনাদের সাথে ডিসকাশন করে দেন আমরা একটা নতুন টপিক আজকে আপনাদের সাথে ডিসকাশন করার ট্রাই করব, এন্ড এটার উপর বেস করে হয়তো বা নেক্সট ক্লাসে আমরা কিছু ক্যালকুলেশন, কিছু ডাবল এন্ট্রি আপনাদের সাথে করব। সো প্লিজ লেট মি নো যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন আছে কিনা রিগার্ডিং চ্যাপ্টার 1 রিপোর্টিং এন্টিটি, regarding chapter 2 qualitative characteristics of financial information, chapter 3 chapter 1 was objective, chapter 3 reporting entity, and chapter 4 elements of financial statements, chapter 5 recognition and derecognition, chapter 6 measurement, chapter 7 presentation and disclosures, and chapter 8 capital maintenance. So যদি আপনাদের এখানে কোনো কনফিউশন থাকে, এন্ড আমরা জানি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কারা ডেভেলপ করে, IASB ডেভেলপ করে। সো if you have any confusion regarding এই 8টা চ্যাপ্টার অফ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের, প্লিজ লেট মি নো। কোনো কনফিউশন নাই? নীরবতা? স্যার এখন পর্যন্ত কোনো কনফিউশন নাই। ওকে, সো টেকনিক্যালি থাকার কথা না, বাট যদি থাকে তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না, অথবা যদি আপনারা না বুঝেন যে আসলে প্রবলেম আছে কিনা, তাহলে আমি আপনাদেরকে বলবো আরেকটু গো থ্রু করেন। আমি আপনাদেরকে কুইজ যখন নিব তার আগে আমি আপনাদেরকে অফকোর্স ট্রাই করব এই স্লাইড গুলো থেকেই কোয়েশ্চেন গুলো করার। সো প্লিজ মেক শিওর আপনি এই জায়গাটাতে খুব ভালো করে একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে রাখেন। তাহলে আমরা একটু নেক্সট টপিকটা একটু স্টার্ট করি। নেক্সট টপিকটা যদিও একটু মজার টপিক, আপনারা অনেকেই এটা জানেন, আপনাদের জন্য এটা হয়তো বা খুব সিম্পল হবে এবং খুব দ্রুত আমরা যেতে পারবো। এইখানে হোপফুলি খুব বেশি প্রবলেম আপনাদের থাকবে না, থাকার কথা না, কেননা এটা আপনাদের প্রিভিয়াসলি হয়তো বা আন্ডারস্ট্যান্ডিং অনেকটুকুই আছে, যেহেতু আপনাদের আসলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আপনারা 1 বছর হয়ে গিয়েছে। সো আই ট্রুলি বিলিভ এটাতে আপনাদের প্রবলেম অথবা আপনাদের নতুন ভাবে কনসেপ্ট খুব একটা আসবে না। আমি জাস্ট আমার ওভারঅল এসএসসি এর পার্সপেক্টিভ থেকে আমরা কিভাবে জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি চিন্তা করি এবং কিভাবে আমরা আসলে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার প্রসেস গুলো ফলো করে থাকি, সেই জায়গাটায় আপনাদেরকে আমি একটু কানেক্ট করাইতে চাই, সো দ্যাট আমরা একটা রিয়েল লাইফ অ্যাকাউন্টিং যখন করব, সো দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড হাউ ইট ওয়ার্কস, ম্যানুয়ালি কিভাবে এটা কাজ করে,
আমরা যদি অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করি সেটা কিভাবে কাজ করে। সো এই কারণে আসলে এই টপিকটা আপনাদেরকে ইনক্লুড করা। সো ট্রাস্ট মি, এটা আপনাদের যদি কোর্স কন্টেন্ট আপনাদের, আই ডোন্ট নো আপনারা দেখতে পান কিনা অথবা দেখতে পাচ্ছেন কিনা, যদি পারেন দেখবেন যে এই টপিকটা আপনাদের কোর্স কন্টেন্টে এই কোর্সটাতে নাই। বাট হোয়াট আই প্ল্যান, এটা আমাদেরকে নেক্সট টপিক যাওয়ার আগে গো থ্রু করে আমরা না গেলে আপনাদের আসলে একটা বড় গ্যাপ থেকে যাবে অ্যাকাউন্টিং এর জায়গাটাতে। কারণ আমরা খুব সুন্দরভাবে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক শেষ করেছি, এন্ড আই ট্রুলি বিলিভ এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আপনি আপনার বিবিএ কারিকুলামটাতে যেভাবে পড়াশোনা করছেন ওই অনেকটুকু আসলে আমরা নতুন ভাবে আপনাদেরকে একটা নলেজ দেওয়ার ট্রাই করেছি, দ্যাট উইল হেল্প ইউ, যেটা আপনাদেরকে হয়তো ইন ফিউচারে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনার ব্যাপারে আরো ইন্টারেস্ট গ্রো করবে। সো ঠিক এটাকে চিন্তা করি আমি এই টপিকটা ইনক্লুড করা। সো লেটস সি আমরা এখানে আসলে কি কি জিনিস কভার করব। সো ফার্স্ট অফ অল আমরা এখানে আমাদের বিজনেস ডকুমেন্টেশনের কিছু ব্যাপার নিয়ে কথা বলবো, যে আমরা একটা বিজনেস ট্রানজেকশন করার সময় যেমন ক্যাশ ট্রানজেকশন আর ক্রেডিট ট্রানজেকশন করার সময় কি কি টাইপ অফ ডকুমেন্টেশন অ্যাকচুয়ালি করে থাকে। সো দিস ইজ আ স্লাইড সিম্পল, এটার একটা নোট আমি আপনাদেরকে দিয়ে দিব এন্ড অফ দা ক্লাস, শনিবারের পরেই দিব ইনশাল্লাহ, সো দ্যাট আপনারা অ্যাটলিস্ট এই ডিসকাশন গুলো ভালো করে গো থ্রু করে নিতে পারেন সেখান থেকে। অ্যান্ড আমরা ডাবল এন্ট্রি বুক কিপিংটা নিয়ে একটু কথা বলবো। আই নো ইউ গাইজ আর মাস্টার ইট, লাইক আপনারা খুব ভালো করে এটা জানেন, বাট আমি জাস্ট আপনাদেরকে একটু রিকল করাই নিতে চাচ্ছি, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো আমরা এখান থেকে যে জিনিসগুলো দেখব, যে আমাদের ট্রানজেকশন প্রসেস করার সময়, ক্যাশ ট্রানজেকশন অর ক্রেডিট ট্রানজেকশন প্রসেস করার সময় কি কি টাইপ অফ ডকুমেন্ট অ্যারাইজ করে। ওকে, যেমন আমি যদি সিম্পল ভাবে আপনাকে বলি, ক্যাশ ট্রানজেকশন এইটার প্রসেসটা যত সিম্পল, ক্রেডিট ট্রানজেকশনের প্রসেসটা কিন্তু এতটাও সিম্পল না। কেননা ক্যাশ ট্রানজেকশনের ক্ষেত্রে কি হয়, আপনি জাস্ট পেমেন্টটা ইমিডিয়েটলি করে দেন, বাট ক্রেডিট ট্রানজেকশনের পেমেন্টটা কিন্তু আপনি কখনোই ইমিডিয়েটলি করেন না। ইউ রেজ অ্যান ইনভয়েস এন্ড দেন এটা আপনি সেন্ড করেন, তারপর হচ্ছে আপনার যে কাস্টমার সে আপনাকে পেমেন্ট করে। সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস। সো আমরা ওই জায়গাটাতেই কথা বলবো, নাম্বার ওয়ান টপিক, এবং এরপর আমরা কথা বলবো যে আমাদের এই ট্রানজেকশন গুলো আমরা আমাদের বুকসে, মানে এটাকে আমরা বলি বুকস অফ প্রাইম এন্ট্রি আর বুকস অফ অরিজিনাল এন্ট্রি, আমরা এইগুলাকে কিভাবে রেকর্ড করি, কোন কোন বুকসে কি কি ট্রানজেকশন আমরা রেকর্ড করি। অফকোর্স আমার সেলস বুকে আমি পারচেস রেকর্ড করব না, আমার পারচেস বুকে আমি সেলস রেকর্ড করব না। সো এই জিনিসগুলো আমরা খুব ভালো করে ক্লারিফাই করব, এন্ড দেন আমরা এখান থেকে শেষ করে আমাদের যে গোল্ডেন প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, ডাবল এন্ট্রি বুককিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং ইকুয়েশন, এইটা নিয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট দেন। আমরা খুব বেশি সময় নিব না, আমি আবারও বলছি আমি আপনাদেরকে এখানে কোঅপারেট করতে বলবো, এন্ড আই এক্সপেক্ট আপনারা এই জায়গাটাতে আমাকে খুব ভালো করে হেল্প করবেন। আমরা ফার্স্টে যদি যাই, যে বেসিক্যালি ডকুমেন্টসটা কেন দরকার হয় একটা ট্রানজেকশন, ভালো করে খেয়াল করেন। আপনি একটা ট্রানজেকশন করছেন বাট ওইটার কোনো ডকুমেন্ট রাখেন নাই, তার মানে এটার কোনো প্রুফ অফ ট্রানজেকশন নাই, এটার কোনো এভিডেন্স নাই, and you cannot record. So without documentation you cannot record anything. So মুখে মুখে কোনো কিছু আসলে এটা রিলায়েবল হবে না, ফেথফুল হবে না। ভেরিফিকেশন, যখন অডিটর অডিট করবে, যখন আপনি একটা অ্যামাউন্ট বলবেন যে রেভিনিউ 1 কোটি টাকা, অফকোর্স সে ভেরিফাই করে দেখবে 1 কোটি টাকা কিভাবে আসছে। সো অফকোর্স দেয়ার শুড বি সাম সাপোর্টিং ডকুমেন্টস, দেয়ার শুড বি সাম ডকুমেন্টেশন, যেটা আপনাকে আলটিমেটলি ভেরিফিকেশন করতে হবে অ্যান্ড রেকর্ডিং। সো আমরা জানি যে উইদাউট ডকুমেন্টেশন উই ক্যান নট ডিটেলস অ্যাকাউন্টিং করাটা আমাদের জন্য পসিবল না। সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এই ডকুমেন্টেশনটাই ডিপেন্ড করবে আমার ট্রানজেকশনটা কি টাইপের, এটা কি আমার ক্যাশ ট্রানজেকশন নাকি এটা আমার ক্রেডিট ট্রানজেকশন। ইউ সি অন দ্য ইমেজ, ক্যাশ ট্রানজেকশনের পেমেন্টটা ইমিডিয়েটলি হয়ে যাচ্ছে, ইউ ফাইন্ড দ্য রিসিপ্ট, অ্যান্ড ক্রেডিট ট্রানজেকশন ইজ জাস্ট লাইক আ প্রমিস, যেটা আপনাকে একটা ক্রেডিট দেওয়া হচ্ছে। এখন আমি আপনাদের থেকে একটু জাস্ট শুনতে চাই আপনারা এটার ব্যাপারে কতটুকু আসলে আন্ডারস্ট্যান্ডিং আপনাদের আছে। আই নো আপনারা খুব ভালো করে এটা জানেন, বাট আমাকে একটু জাস্ট ক্লারিফাই করা, হোয়াট ইজ ক্যাশ ট্রানজেকশন and what is credit transaction, what is the difference between cash and credit transaction? স্যার ক্যাশ ট্রানজাকশন বেসিক্যালি স্যার আমরা নগদে যে পণ্যগুলো কেনা বেচা করি সেটা। আর ক্রেডিট ট্রানজাকশন বলতে আমরা স্যার ব্যাংকে থেকে লোন নিয়ে থাকি বা আমরা কারো কাছ থেকে ধার নিয়ে থাকি।
কোনো ওকে, চুক্তির বিনিময়ে সেটা হচ্ছে ক্রেডিট ওকে, ট্রানজাকশন। ক্রেডিট ট্রানজিশন, পারফেক্ট পারফেক্ট। আর আর কেউ কিছু কি অ্যাড করতে চাই আমরা? পারফেক্ট বলেছেন যে আমরা যে ট্রানজেকশনটা ইমিডিয়েটলি করি, ক্যাশে পেমেন্ট করি অথবা ক্যাশ ট্রানজেকশনে করি, সেটাকে আমরা ক্যাশ ট্রানজেকশন বলছি। আর যেই ট্রানজেকশন গুলো আমরা ক্রেডিটে করে থাকি, লাইক একটা চুক্তির মাধ্যমে করি, যেটা আমি ফিউচারে হয়তো বা পেমেন্টটা দিব, সেটাকে আমরা ক্রেডিট ট্রানজেকশন বলছি। পারফেক্ট। এনিওয়ান আর কারো কোনো ইনপুট? স্যার এইটাই স্যার, মানে ক্যাশ দিয়ে কোনো কিছু কিনে নিলে হচ্ছে কিনলাম অথবা মানে সেল করলাম, হুম, সেটা তো ক্যাশ ট্রানজাকশন। ওকে, আর এটা কি যদি আমি একটু র্যান থামাই আপনাকে, সরি। এটা স্যার কি ক্যাশ দিয়ে কিনলেই হবে? আমি যদি ক্রেডিট কার্ড দিয়ে ইমিডিয়েট পেমেন্ট করি তাহলে হবে না? স্যার ওটা স্যার একদিক দিয়ে স্যার অনলাইন ট্রানজাকশনও হয়, আবার ক্যাশ ট্রানজাকশনও তো হয় স্যার। এক্স্যাক্টলি। তার মানে আপনার পয়েন্টটা ইজ রাইট, বাট সেখানে পেমেন্টটা হইতে হবে ইমিডিয়েটলি। ইট ডাজেন্ট ম্যাটার পেমেন্টটা কি আপনি হার্ড ক্যাশ দিয়ে করছেন, মানে ক্যাশ দিয়ে করছেন, নাকি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করছেন, নাকি পজ মেশিনের মাধ্যমে। কারণ আপনি অনেক সময় আপনি রেস্টুরেন্টে যান না, যেমন আপনি সিম্পল ভাবে চিন্তা করেন, আপনি রেস্টুরেন্টে যান, সেলুনে যান, পার্লারে যান, এই জায়গাগুলোতে কি, আপনি সুপার শপে যান, এই জায়গাগুলোতে কি আপনার কখনোই ক্রেডিট ট্রানজাকশন ওরা অ্যালাউ করে? কখনো কি আপনি ক্রেডিটে কোনো কিছু কিনতে পারবেন এখান থেকে? না স্যার। নেভার এভার। হোয়াট ইউ উইল ডু, আপনি প্রোডাক্ট অর্ডার দিবেন অর সার্ভিস নেবেন, আপনি ইমিডিয়েটলি আপনার ক্যাশ থাকলে ক্যাশ দিয়ে আসবেন, আপনার কাছে যদি কার্ড থাকে পজ মেশিনের মাধ্যমে আমরা ওইটার পেমেন্টটা করে চলে আসবো। দ্যাটস ইট, দ্যাট ইজ হাউ অ্যাকচুয়ালি ওয়ার্কস উইথ ক্যাশ ট্রানজেকশন। তার মানে ক্যাশ ট্রানজেকশনের পেমেন্টটা ইমিডিয়েটলি হবে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ক্যাশ ট্রানজেকশন। এন্ড এখানে আমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে একটা রিসিপ্ট পাবো আমি, মানে ক্যাশ ট্রানজেকশনের জন্য আসলে আলাদা করে ওইভাবে আর কিছু আপনাকে দিবে না। দেখবেন আপনি স্টার কাবাবে খেতে যান, আপনি রেস্টুরেন্টে খেতে যান, ওরা একটা আপনাকে জাস্ট হয় হাতে লেখা নয় একটা মেশিন রিডেবল অথবা পজ মেশিন থেকে একটা আপনাকে রিসিপ্ট দিয়ে দিবে, যে রিসিপ্টের মধ্যে আপনার ট্রানজাকশন ডিটেলস থাকবে, ওই স্টার কাবাবের ডিটেলস থাকবে, ওর ট্যাক্সের ডিটেলস থাকবে, ভ্যাটের ডিটেলস থাকবে, এভরিথিং ইউ ক্যান অ্যাকচুয়ালি অবটেইন ফ্রম দ্যাট রিসিপ্ট। ওকে, তাহলে ক্যাশ ট্রানজাকশনটা প্রেটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড, প্রেটি মাচ ইজি টু আন্ডারস্ট্যান্ড, বাট ক্রেডিট ট্রানজেকশনের ক্ষেত্রে অনেক ডকুমেন্টেশনের ব্যাপার থাকে। কেন? বিকজ ক্রেডিট ট্রানজেকশন তো আর সবাই সবার সাথে করে না। আপনি আমাকে 10 লাখ টাকার প্রোডাক্ট বাকিতে বিক্রি করবেন, অফকোর্স আমার প্রপার অ্যাসেসমেন্ট না করে, আমার প্রপার ডকুমেন্টেশন আপনি না দেখে আমাকে 10 লাখ টাকা ক্রেডিটে বিক্রি করবেন না, নেভার এভার। আপনি চিনেন না জানেন না এমন মানুষকে আপনি 10 লাখ টাকা কখনোই ক্রেডিটে বিক্রি করবেন না। তাহলে এই ক্রেডিট ট্রানজেকশনটা একটু কমপ্লেক্স হয় এবং একটু প্রসেস ওরিয়েন্টেড হয়। এটাই বেসিক্যালি আমরা কথা বলার ট্রাই করব, যে ক্রেডিট ট্রানজেকশন গুলোর ক্ষেত্রে ডকুমেন্টেশন গুলো কি কি অ্যারাইজ করতে পারে। বিকজ ক্যাশ ট্রানজেকশন গুলোর ডকুমেন্টেশন ইজ প্রিটি মাচ সিম্পল, প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড। আপনাকে সে ইমিডিয়েটলি একটা রিসিপ্ট ধরাই দিবে, একটা ভাউচার ধরাই দিবে, সিম্পল। বাট ক্রেডিট ট্রানজেকশন গুলো আপনি যখন একটা প্রোডাক্ট অর্ডার দিবেন, এখানে একটা অর্ডার ফর্ম হবে, দেন অর্ডারটা রিসিপ্ট হবে, রিসিপ্ট হওয়ার পর দেন ওই অর্ডারটা সে তার ওয়্যার হাউসে পাঠাবে, ওয়্যার হাউসে পাঠায় সে দেখবে সে আলটিমেটলি প্রোডাক্টটা দিতে পারবে কিনা, দেন আপনাকে প্রোডাক্টটা ডেলিভার করবে, এটার জন্য আপনার একটা ডেলিভারি নোট পাঠাবে, ডেলিভারি নোট পাঠানোর পর এটা আপনি আবার রিসিভ করবেন, রিসিভ করার পর আপনি একটা নোট দিবেন যেটাকে আমরা গুডস রিসিভ নোট বলবো। তারপর হচ্ছে কাস্টমারকে একটা ইনভয়েস পাঠাবে সেলার, যে ইনভয়েসে লেখা থাকবে যে কত টাকা পেমেন্ট করবেন, কবে পেমেন্ট করবেন, যদি কোনো ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট থাকবে, এখানে ভ্যাটের অ্যামাউন্ট থাকবে যেটাকে আমরা সেলস ট্যাক্স বলি। সো এই জিনিসগুলো আলটিমেটলি আমরা ক্রেডিট ট্রানজেকশনের ক্ষেত্রে দেখবো, এই ক্রেডিট ট্রানজেকশনের প্রসেস গুলো আমরা দেখবো, এবং সেই ক্ষেত্রে কি কি ডকুমেন্টেশন আলটিমেটলি অ্যারাইজ করতে পারে সেটা আমরা একটু স্টেপ বাই স্টেপ বোঝার ট্রাই করি। তো এখানে আপনি খেয়াল করবেন, স্লাইডে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ক্রেডিট সেলস এর প্রসেস কি হয়। ক্রেডিট সেলস এর প্রসেসটা, ফার্স্টে আপনি একটা সেলস অর্ডার পান কাস্টমারের কাছ থেকে, অর্ডার পেয়ে আপনি চেক করে দেখেন যে আপনার ওয়্যার হাউসে এই প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল আছে কিনা, যদি থাকে আপনি আপনার ওয়্যার হাউস থেকে এটাকে ডিসপ্যাচ করেন, অথবা ডিসপ্যাচ মানে হচ্ছে এটাকে আপনি ডেলিভারি করেন। ডেলিভারি করেন কার কাছে? কাস্টমারের কাছে। এবং যখন আপনি ডেলিভারি করেন তখন আপনি একটা ডেলিভারি নোট পাঠান ওইটার সাথে, যে কত ইউনিট অফ গুডস আপনি পাঠাইছেন। সো ডেলিভারি নোটে কোনো অ্যামাউন্ট থাকে না, ডেলিভারি নোটে থাকে শুধু কোয়ান্টিটি, যে ইট জাস্ট লাইক আ নাম্বার অফ ইউনিট, যে আমি 100টা ইউনিট পাঠালাম আপনাকে। অ্যান্ড ডেলিভারি নোট পাঠানোর পরপরই অথবা ডেলিভারি নোট পাঠানোর সাথে সাথে
আপনি আরেকটা ডকুমেন্ট পাঠান যেটাকে আমরা বলি ইনভয়েস, যেটাকে আমরা বলি সেলস ইনভয়েস, যেখানে আপনি ডিমান্ড ফর পেমেন্ট মানে হচ্ছে আপনি কত টাকা আস্ক করতেছেন ফ্রম ইউর কাস্টমার সেটা আপনি বলে দেন। সো দ্যাট ইজ হাউ অ্যাকচুয়ালি ক্রেডিট সেল ওয়ার্ক। সো এখানে মানে এটা অ্যাকচুয়ালি অনেক, আমি যদি লোকালি চিন্তা করি এটা একটা সিম্পল প্রসেস, আর যদি আমি ইম্পোর্ট এক্সপোর্টের কথা চিন্তা করি আরো অনেক ডকুমেন্টেশন এখানে আসে। সো আমি জাস্ট আপনাদেরকে সিম্পলি একটা প্রসেস কিভাবে কাজ করে, যেমন এর মধ্যে অনেক ডকুমেন্টেশন ইন বিটুইন থাকতে পারে, ডিপেন্ডস অন দ্য কাস্টমার নেচার, ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ অফ ইউর বিজনেস উইথ দ্যাট কাস্টমার। সো আপনি অনেক কিছু ডকুমেন্টেশন মাঝখানে আসতে পারে, দ্যাট অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্টিং এর জন্য খুব বেশি রেলেভেন্ট না, এই জন্য আমরা আসলে এখানে ইনক্লুড করি নাই। এখন আসেন ক্রেডিট পারচেস। পারচেসটা আবার একটু একটু অন্যরকম ভাবে এটা কাজ করে, কেননা এটা এটা তো বেসিক্যালি আপনি আপনার বিজনেসের জন্য পারচেস করছেন। তো সেই ক্ষেত্রে অফকোর্স আপনি পারচেস করার আগে একটা ইন্টারনাল অ্যাপ্রুভাল আপনাকে নিতে হবে, যেটাকে আমরা পারচেস রিকুইজিশন বলি। মানে আপনার একটা ল্যাপটপ লাগবে অথবা আপনার 10টা ল্যাপটপ লাগবে, আপনি ফার্স্টেই এটাকে রিকুইজিশন দিবেন আপনার ডিপার্টমেন্ট বরাবর, আপনার ডিপার্টমেন্টের যে সিনিয়র থাকবে, ডিপার্টমেন্ট হেড থাকবে তাকে। অ্যান্ড ডিপার্টমেন্ট হেড এই রিকুইজিশনটা যখন আলটিমেটলি অ্যাপ্রুভ করে দিবে, অ্যাপ্রুভ করে দেওয়ার পর এটা তো আর আপনার ডিপার্টমেন্টের কাজ না প্রকিউর করার, এটার জন্য আরেকটা ডিপার্টমেন্ট আছে যেটাকে আমরা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট বলি। তারা কি করবে, তারা তাদের ডিপার্টমেন্ট থেকে অর্ডারটা প্লেস করবে। মানে অর্ডার প্লেস করার আগে অবশ্যই তারা দেখবে যে কোন কোন সাপ্লায়ার তার কাছ থেকে প্রোডাক্ট নেওয়া যায় এবং কার থেকে নিলে সে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবে, মানে ভালো কোয়ালিটির ল্যাপটপ পাবে এবং রিজনেবল প্রাইসে পাবে। এই জিনিসগুলো সে আলটিমেটলি সাপ্লায়ার চুজ করার আগে নেগোশিয়েট করে দেখে। সো দ্যাট ইজ বেসড অন দ্য নেগোসিয়েশন, বেসড অন দ্য অপশন। অনেক সময় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে এরকম একটা প্যারামিটার থাকে যে আপনি যে কোনো প্রকিউরমেন্ট করার আগে একটা সার্টেন লেভেল অফ অ্যামাউন্ট, যে কোনো প্রকিউরমেন্ট করার আগে আপনাকে মিনিমাম 3টা ভেন্ডর থেকে কোটেশন নিতে হবে। তার মানে কোটেশন মানে কি, আপনি 3টা ভেন্ডর থেকে প্রাইসের লিস্ট নেবেন, প্রাইস লিস্ট নিয়ে দেন আপনি ডিসাইড করবেন যে কোনটা সব থেকে রিজনেবল। ওকে, সো দ্যাট ইজ হাউ অ্যাকচুয়ালি পারচেজ অর্ডার প্লেস। পারচেজ অর্ডার প্লেস করার পর এরপরে আপনার আসলে কোনো কাজ নাই, বিকজ আপনার কাজ যেটা ছিল আপনি অর্ডার প্লেস করে দিয়েছেন। সো আপনার অর্ডার প্লেস করে দেওয়ার পর নাও আপনি যেটা করবেন, আপনি ওয়েট করবেন গুডস রিসিভ করা পর্যন্ত, যেখানে আপনাকে একটু আগে আমরা যেটা বললাম যে সাপ্লায়ার আপনাকে একটা গুডস ডেলিভারি নোট পাঠাবে, যেটা আপনি গুডস রিসিভ করবেন। সেই রিসিভ নোটে আপনি লিখে দিবেন যে এত কোয়ান্টিটি আপনি রিসিভ করেছেন। যদি সব ঠিক থাকে আপনি সুন্দর করে লিখে দিবেন যে আপনি রিসিভ করেছেন। আর যদি কোনোটা ডিফল্ট থাকে, কোনোটা যদি ফল্ট থাকে, তাহলে আপনি ওইখানে বলে দিবেন যে না, এখানে 10টা ইউনিট ঠিক ছিল না, এটা আপনি রিটার্ন করে দিবেন। সো বেসড অন দ্যাট ইনভয়েসটা আবার রিভাইজ হয়ে যায়। সো ইউ নো দ্য প্রসেস, যেখানে আমার যখনই পারচেজ করা হচ্ছে সেখানে রিটার্নের বিষয় থাকতে পারে, যখনই সেল করা হচ্ছে সেখানেও রিটার্নের বিষয় থাকতে পারে, এন্ড দেন আপনি ইনভয়েসটা পেমেন্ট করবেন। সো দ্যাট ইজ হাউ অ্যাকচুয়ালি দ্য প্রসেস অফ ক্রেডিট পারচেজ, ক্রেডিট সেলস ওয়ার্ক। সো খুব খুব সিম্পল ভাবে আমরা এটা বোঝানোর ট্রাই করেছি এবং খুব সিম্পল প্রসেসই বেসিক্যালি প্র্যাকটিক্যালি ফলো করা হয়, বাট এটা কোম্পানি টু কোম্পানি তাদের ইন্টারনাল পলিসি অনুযায়ী আসলে ভ্যারি করে আরো কি কি প্রসিডিউর তারা ফলো করবে, বাট দোজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিউর। আমরা এখন এই স্ট্যান্ডার্ড প্রসিডিউর অনুযায়ী একটা ক্রেডিট ট্রানজেকশন করার সময় কি কি টাইপ অফ ডকুমেন্ট অ্যারাইজ করে, মানে একদম টোটাল এইটা আমরা একটু দেখতে চাই, এইটা আমরা একটু বুঝতে চাই যে আসলে কি কি ডকুমেন্ট অ্যাকচুয়ালি মানে এইখানে আমাদের অ্যারেঞ্জ করতে পারে। কারো কোনো কোয়েশ্চেন? একটু আনমিউট করেছেন, একটু মিউট করবেন ভাইয়া যদি আনমিউট হয়ে থাকেন কেউ। ওকে, থ্যাংক ইউ। নাম্বার 1, কোটেশন। কোটেশনটা কি, আপনি যখন পারচেজ করেন, ভালো করে খেয়াল করেন, আমরা এখানে যে 11টা ডকুমেন্ট নিয়ে কথা বলবো, এই 11টা ডকুমেন্ট কিন্তু এটা আমার বোথ পারচেজ এবং সেলস দুইটারই টোটাল লিস্ট। সো এখানে আলটিমেটলি আমার এখানে পারচেজ করার সময়ও ডকুমেন্ট কি অ্যারেঞ্জ করবে সেটা আমি বলে দিব, সেল করার সময় কি ডকুমেন্ট অ্যারেঞ্জ করবে সেটা আমি বলে দেবো। তার মানে এটা কে করবে সেটা আমরা অ্যাকচুয়ালি বলবো। যেমন কোটেশন, কোটেশনটা কে কে দিবে, কোটেশনটা দিবে হচ্ছে সেলার। কাকে দিবে? বায়ারকে, পারচেজারকে। এন্ড কোটেশনে কি থাকবে, কোটেশনে থাকবে হচ্ছে আমার প্রোডাক্টের
প্রাইস কত, কোন প্রোডাক্টের প্রাইস কত, মানে হচ্ছে প্রাইস লিস্ট যেটাকে আমরা বলি, দ্যাট ইজ কল্ড কোটেশন। নাম্বার 2, সেল অর্ডার। সেল অর্ডারটা কে প্লেস করবে? এই অর্ডারটা প্লেস করবে হচ্ছে বায়ার, রাইট? অর্ডারটা প্লেস করবে যে পারচেস করতেছে। তাহলে এইটা যে পারচেস করতেছে তার জন্য পারচেজ অর্ডার, আর এটা যখন সেলারকে মানে প্লেস করবে, যখন এটা সেলারকে প্লেস করা হবে অর্ডারটা, তখন এটা সেলারের জন্য হয়ে যাবে সেলস অর্ডার। তার মানে ডকুমেন্ট একটাই, খেয়াল করে দেখেন, এটা পারচেজারের জন্য, বায়ারের জন্য হবে পারচেজ অর্ডার, সেলারের জন্য হবে সেলস অর্ডার। ওকে, এবং এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে জাস্ট আমার কত ইউনিট দরকার, কত তারিখের মধ্যে দরকার, এবং কোথায় ডেলিভারি করা হবে, সো কোথায় ডেলিভারি করবে সেলার, এই এই ইনস্ট্রাকশন গুলো থাকে। এরপর আসেন গুডস ডিসপাস নোট অ্যান্ড গুডস রিসিপ্ট নোট। গুডস ডিসপাস নোটটা, যেটাকে আমরা বললাম গুডস ডেলিভারি নোট, যে গুডস ডেলিভারি নোটটা গুডসটা ডেলিভার করার সময় সেলার ওইখানে মেনশন করে দিবে যে কত ইউনিট অফ গুডস সে ট্রান্সফার করছে টু বায়ার। তার মানে এইটা সেলারের জন্য গুডস ডেলিভারি নোট। যখন এইটা বায়ারের কাছে পৌঁছে যাবে, বায়ারের কাছে ঠিকমতো এটা রিচ করবে, তখন বায়ার যখন এটা অ্যাকনলেজ করবে, এই অ্যাকনলেজমেন্টটাকে আমরা বলছি গুডস রিসিপ্ট নোট। তার মানে এটা সেলারের জন্য গুডস ডেলিভারি নোট, অ্যান্ড যেই ডকুমেন্টে বায়ার এটাকে অ্যাকসেপ্ট করছে, অ্যাকনলেজমেন্ট মানে হচ্ছে অ্যাকসেপ্ট করা, সেটাকে আমরা বলছি গুডস রিসিপ্ট নোট। ওকে, নাও কাম টু দা সিক্সথ ডকুমেন্ট, ইনভয়েস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট। খেয়াল করে দেখবেন, আমরা এই 5টা ডকুমেন্টের কোথাও কিন্তু অ্যামাউন্ট পাই নাই, মানে কত অ্যামাউন্টে ফাইনালি অ্যামাউন্টটা ট্রানজেকশন হবে। দিস ইজ দ্য ট্রানজেকশন অ্যামাউন্ট, দিস ইজ দ্য ফাইনাল অ্যামাউন্ট, যেটা আমরা অ্যাকচুয়ালি রেকর্ড করব আমাদের ট্রানজেকশন হিসাবে, দ্যাট ইজ কল্ড ইনভয়েস। ইনভয়েসটা কে ইস্যু করবে ভাইয়ারা, যদি আমাকে একটু বলেন, ইনভয়েস কে ইস্যু করে, ইনভয়েস কে রেজ করবে, সেলার অর বায়ার? সেলার্স। ইনভয়েস সেলার স্যার। সেলার ইস্যু করবে। তাহলে সেলার যখন ইস্যু করবে, এটা সেলারের জন্য কি ইনভয়েস হবে? সেলস ইনভয়েস। জি স্যার। ওকে, সেলস এন্ড ইনভয়েসটা কাকে পাঠাবে? বায়ারকে, পারচেজারকে? জি স্যার, কনজিউমার অথবা বায়ার পারচেজ। বায়ারকে, পারচেজারকে। তাহলে বায়ারকে যখন পাঠাবে, এটা বায়ারের জন্য কি ইনভয়েস? পারচেজ ইনভয়েস। ডকুমেন্ট একটাই, বাট এটা সেলারের জন্য হচ্ছে সেলারের পার্সপেক্টিভ থেকে সেলস ইনভয়েস, আর বায়ারের পার্সপেক্টিভ থেকে এটা পারচেজ ইনভয়েস। এটুকু ক্লিয়ার? হ্যালো? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এখন ইনভয়েসে কি থাকবে? দ্যাটস দ্য নেক্সট কোয়েশ্চেন। ইনভয়েসে থাকবে সেলার এখানে কত টাকায় গুডসটা সেল করেছে, অ্যামাউন্ট অফ সেলস প্রাইস, রাইট? এখানে অ্যামাউন্ট থাকবে, কোয়ান্টিটি থাকবে, এখানে যদি কোনো ডিসকাউন্ট, যদি কোনো ট্রেড ডিসকাউন্ট অফার করা হয় সে ট্রেড ডিসকাউন্ট থাকবে, এখানে যদি কোনো ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর সেলস ট্যাক্স, ভ্যাট অর সেলস ট্যাক্স দুইটা একই কথা, এটা থাকবে। অ্যান্ড দেন কত দিনের মধ্যে পেমেন্ট করবে কাস্টমার, কত দিনের মধ্যে পেমেন্ট করবে বায়ার, এটাও থাকবে। সো এই ইনভয়েসটাকে আমরা বলি ডিমান্ড ফর পেমেন্ট ডকুমেন্ট, ডিমান্ড ফর পেমেন্ট ডকুমেন্ট। তাহলে আমরা একটু লিখে রাখতে পারি আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যে ডিমান্ড ফর পেমেন্ট ডকুমেন্টটাকে আমরা বলছি ইনভয়েস। এই ইনভয়েসের পর আমরা ডেবিট নোট, ক্রেডিট নোটটা একটু শেষ করি, তারপর স্টেটমেন্টে যাই, তারপর আমরা ওগুলাতে যাই। ইনভয়েসটা যদি কোনো কারণে ভুল থাকে, মানে এটা যদি কোনো কারণে ওভার ইনভয়েস অথবা আন্ডার ইনভয়েস হয়, তখন কি হবে? ইনভয়েস ভুল থাকতেই পারে, ইনভয়েস এমন না যে অ্যাকচুয়ালি ভুল হয় না, ভুল থাকতেই পারে। তখন অ্যাকচুয়ালি আমরা কি করব? তখন কি পেমেন্ট করে দিব? কাস্টমার কি পেমেন্ট করে দিবে ভুল ইনভয়েস থাকলেও? নো স্যার। এবং ইনভয়েস কে ইস্যু করেছে? সেলার। জি স্যার। তাহলে এই ইনভয়েস যদি সেলার ইস্যু করে থাকে, এই ইনভয়েস অ্যামেন্ড করার অথরিটি কার? অনলি স্যার সেলার রেডি। সেলার। তাহলে ইনভয়েস যে অথরিটি সেলারের, এবং এইটা সেলার যে চেঞ্জ করবে সেটা তো সেলারকে জানাইতে হবে, রাইট? ইনফর্ম করতে হবে। সো সেই ইনফর্মটা কে করবে?
স্যার বায়ার। বায়ার। যে ইনফর্মটা করবে বায়ার, সে করবে এটাকে ডেবিট নোটের মাধ্যমে। কোন নোটের মাধ্যমে? ডেবিট নোটের মাধ্যমে। ডেবিট নোটের মাধ্যমে। আর এই ইনভয়েসটা রিভাইজ করবে কে? সেলার। এবং সে Seller। রিভাইজ করবে কার মাধ্যমে? ক্রেডিট নোটের ক্রেডিট মাধ্যমে। নোটের মাধ্যমে। আমি কি কথাটা বুঝতে পারছি? জি তাহলে ডেবিট নোট ইউজুয়ালি কে ইস্যু করবে? ইউজুয়ালি ইস্যু করবে হচ্ছে বায়ার্স। বায়ার। কেন ইস্যু করবে? ফর রিকোয়েস্টিং ফর আ ক্রেডিট নোট, রাইট? আমি জি স্যার। ক্রেডিট নোট, ওকে। তাহলে ডেবিট নোট, ক্রেডিট নোটটা আমরা দেখলাম। এরপরে আসি স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে হচ্ছে অনেক সময় আপনি একই কাস্টমারের কাছ থেকে অথবা একই কাস্টমার থেকে আর একই বায়ারের থেকে আপনি অনেক অ্যামাউন্ট সেল করেন। এটা হইতেই পারে যে আপনি ডিফারেন্ট কাস্টমারের কাছে সেল করেন, একই কাস্টমারের কাছে সেল করেন, আবার একই সাপ্লায়ার থেকে অনেক কিছু বাই করেন, আবার ডিফারেন্ট সাপ্লায়ার থেকে অনেক কিছু বাই করেন। অনেক সময় আপনাকে যেটা জানতে হয় যে আপনার এন্ড অফ দ্য মান্থ আপনি আপনার কাস্টমারের কাছে কত টাকা পাবেন, অথবা আপনার কাস্টমারও এটা আপনাকে জানতে চায় যে আপনি আমার কাছে কত টাকা পাবেন। এটা মান্থ এন্ডে একটা স্টেটমেন্ট আকারে ইস্যু করে। এখন কোশ্চেন হচ্ছে এটা কে ইস্যু করবে? এটা কি বায়ার ইস্যু করবে না সেলার ইস্যু করবে? সেলার ইস্যু করবে স্যার। কারণ টাকাটা কে পায়? সেলার পায়। তাহলে সেলার মান্থ এন্ডে জানাবে যে ভাই তোমার কাছে আমি এই মাসে 10 লাখ টাকা পাইতাম, তুমি এর মধ্যে 4 লাখ টাকা দিছো, আরো 6 লাখ টাকা তুমি আমাকে দিবা। এই যে স্টেটমেন্টটা, এই যে ব্যালেন্সের যে কনফার্মেশনটা, এটা কি বলা হয়? স্টেটমেন্ট, যেটা প্রতি মাসে সেলার থেকে বায়ারকে ইস্যু করা হয় এবং প্রতি মাসে সেখানে কত টাকা ট্রানজেকশন হয়েছে, কত টাকা পেমেন্ট হয়েছে এবং কত টাকা ডিউ আছে, সেই অ্যামাউন্টটা মেনশন করে দেয় সেলার বায়ারকে, এবং বায়ার বেসড অন দ্যাট সে পেমেন্টটা ক্রেডিট টার্ম অনুযায়ী পেমেন্ট করে। দ্যাট ইজ কল স্টেটমেন্ট। কথাটা ক্লিয়ার? জি স্যার। ওকে। জি স্যার। এখন আসি, আমরা মোটামুটি ভাবে সবগুলো রেগুলার ডকুমেন্ট আমরা দেখলাম। নাও কাম টু দা পেমেন্ট করার সময় কি কি ডকুমেন্ট অ্যাকচুয়ালি হয়, আর পেমেন্ট করার সময় আপনি কি কি ট্রানজেকশন পেমেন্ট যখন করেন তখন কি কি ডকুমেন্ট আপনি আসলে ইস্যু করেন। নাম্বার ওয়ান, রেমিটেন্স অ্যাডভাইস। এটা আসলে রেমিটেন্স অ্যাডভাইস না, এটাকে আমরা পেমেন্ট অ্যাডভাইস বলতে পারি। রেমিটেন্স অ্যাডভাইস বলতে আমরা অনেকেই ধারণা করি যে দেশের বাইরে পেমেন্ট, সো এটা আসলে ইন হাউস অথবা ইন্টারনাল পেমেন্ট করার ক্ষেত্রে আমরা পেমেন্ট অ্যাডভাইসও বলি। নাও মাই কোয়েশ্চেন টু ইউ, পেমেন্টটা কে করতেছে? হু ইজ মেকিং দ্য পেমেন্ট? বায়ার স্যার। বায়ার। তাহলে কার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফারটা হচ্ছে? বায়ারের অ্যাকাউন্ট থেকে ট্রান্সফারটা হচ্ছে। জি স্যার, বায়ারের Okay. অ্যাকাউন্ট থেকে হচ্ছে। তাহলে যখনই মানে এটা আসলে অ্যাডভাইসটা কি, যদি বায়ার চেক ইস্যু করে, খেয়াল করে দেখেন, যদি বায়ার চেক ইস্যু করে তাহলে সে চেকের একটা ফটোকপি আর চেকের একটা কপি, স্ক্যান কপি, এটা শেয়ার করে রাখবে সেলারের কাছ থেকে যে এই চেকটা আলটিমেটলি ইস্যু করা হচ্ছে। আর চেকটা সে যখন দিবে ওইটাই তার জন্য একটা অ্যাডভাইস। যদি সে অনলাইন ট্রান্সফার করে, অনলাইন ট্রান্সফার করলে কি হবে? অনলাইন ট্রান্সফারে আপনার যখনই ব্যাংকে আপনি ট্রানজেকশন করেন দেখবেন অটোমেটিক্যালি একটা রিসিট, একটা স্টেটমেন্ট, একটা অ্যাডভাইস ডাউনলোড করা যায়। যে অ্যাডভাইসটা আপনি ডাউনলোড করে অথবা এটা মেইলে চলে আসে আর এটা পোর্টালে আপনি পাবেন, আপনি এইটা আপনার সেলারকে পাঠিয়ে রাখবেন এই পেমেন্টটা করা হয়েছে। সো পেমেন্ট অ্যাডভাইস ইজ নাথিং ডিফারেন্ট, জাস্ট লাইক এ পেমেন্ট ইনস্ট্রাকশন। মানে আপনি পেমেন্টটা যে করেছেন তার একটা রেফারেন্স হচ্ছে পেমেন্ট অ্যাডভাইস, দ্যাটস ইট। ওকে। এন্ড স্যার ওয়ান কাইন্ড অফ এটা যে বিকাশে পেমেন্ট করতে গেলে ট্রানজেকশন কোডটা যেটা আমরা এক্স্যাক্টলি ট্রানজেকশন কোড অথবা এটার একটা অটোমেটিক কিন্তু একটা আপনি রিসিট পেয়ে যান, স্টেটমেন্ট পেয়ে যান, ঠিক না? একটা অ্যাডভাইস পেয়ে যান। অথবা জি আপনি স্যার। অনেক সময় কি করেন, আমি যেটা করি মোস্ট অফ দ্য টাইম, আমি হচ্ছে স্ক্রিনশট নিয়ে পাঠাই দিই। মানে স্ক্রিনশট নিয়ে আমি বলি এটা পেমেন্ট হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড অ্যাডভাইস। আমি পেমেন্টটা যে করে দিয়েছি সেটার একটা কনফার্মেশন, সেটার একটা অ্যাডভাইস, জাস্ট পেমেন্ট অ্যাডভাইস, রেমিটেন্স অ্যাডভাইস। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে। এখন রেমিটেন্স অ্যাডভাইস তো আমি দিলাম, পেমেন্ট অ্যাডভাইস তো দিলাম, পেমেন্টটা রিসিভ করবে কে? সেলার। সেলার করবে স্যার। তো সেলার রিসিভ করার পর ও আমাকে কনফার্ম করা উচিত না যে হ্যাঁ আই হ্যাভ রিসিভড ইউর পেমেন্ট? অবশ্যই স্যার, এটা ক্লিয়ার করা দরকার। এই যে ও ক্লিয়ার করবে, এই যে ও কনফার্ম করবে, এটা কি বলছে? রিসিপ্ট। তাহলে আমরা যদি 10 নাম্বারটা দেখি, 10 নাম্বারটা কে ইস্যু করে?
পেমেন্ট অ্যাডভাইসটা কে ইস্যু করে? বায়ার স্যার। বায়ার, মানে যে যে হচ্ছে পেমেন্টটা করবে, রাইট? আর রিসিপ্টটা কে ইস্যু করবে? সেলার স্যার। সেলার। কথাটা ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে আপনাদেরকে আমি আমার টেস্ট অথবা কুইজের জন্য আমি যদি আপনাকে বলি, আমার আপনাদের থেকে এই 11টা ডকুমেন্টের আন্ডারস্ট্যান্ডিং পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। মানে আই উড লাইক টু নো আপনারা 11টা ডকুমেন্টের প্রত্যেকটা ডকুমেন্ট কে ইস্যু করে, এটার মধ্যে কি থাকে, ডকুমেন্টটা কখন ফ্লো হয়, এই জিনিসগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। যদি এই কনফার্মেশনটা আমি আপনাদের থেকে পাই, আপাতত আপনারা বুঝতে পারছেন, তাহলে আমরা নেক্সট স্লাইডটাতে যাব এবং নেক্সট স্লাইডটাতে আমরা বেসিক্যালি এটা অলরেডি ডিসকাস স্যার করেছি। ইনভয়েসটা যদি একটু ক্লিয়ার করা যেত স্যার, ইনভয়েসটা স্যার। ইনভয়েসটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট। হ্যাঁ, ইনভয়েস হচ্ছে যেটাকে আমরা বলি, ফার্স্টে আমরা এটা একটু চিন্তা করি, ইনভয়েসটা কে ইস্যু করবে, মানে ইনভয়েসটা কে প্রিপেয়ার করবে? সেলার স্যার। সেলার। সেলার। এবং এটা কাকে পাঠাবে? সেলার। স্যার এটা বায়ার ইস্যু করবে স্যার। না না স্যার, এটা বায়ারকে পাঠাবে স্যার, যে কি বায়ারকে পাঠাবে, ঠিক না? ওকে, এবং এটা যে পাঠাবে সে, এখানে তাহলে সেলারের জন্য এটা কি, মানে কি ইনভয়েস হবে যখন সেলার এটা পাঠাবে? সেলারের জন্য এটা কি ইনভয়েস হবে? সেলস ইনভয়েস। সেলস ইনভয়েস। আর বায়ারের জন্য পারচেজ পারচেজ ইনভয়েস। ইনভয়েস। আমি কি বুঝতে পারছি কথাটা? এখন এই ইনভয়েস আসলে কি থাকবে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। এই ইনভয়েসে থাকবে, খেয়াল করে দেখেন, এই যে আমি আপনাদেরকে সামনে একটা জাস্ট সিম্পল ভাবে এটা রাখছি। কোম্পানি, এই কোম্পানি নেম বলতে আমি কোন কোম্পানির কথা বুঝাচ্ছি? সেলার। ওকে, সেলারের ডিটেলস থাকবে এখানে। বিল টু, আমি কাকে পাঠাচ্ছি, এইটা থাকবে হচ্ছে আমার কাস্টমারের ডিটেলস। ওকে, দেন আমার ইনভয়েসের ডেট থাকবে, ইনভয়েসের নাম্বার থাকবে, কাস্টমারের যদি কোনো আইডি থাকে, এন্ড যেটা আমি বলেছিলাম ডিউ ডেট, মানে এই ইনভয়েসটা কবের মধ্যে আপনি পে করতে হবে আপনাকে, ডিউ ডেট থাকবে। তারপর আপনি এখানে ডেসক্রিপশন দিবেন যে আপনি কি কি সার্ভিস তাকে দিচ্ছেন, এটার ইউনিট থাকবে, এটার প্রাইস থাকবে, দেন এটার যদি কোনো ট্যাক্স ভ্যাট কম্পোনেন্ট থাকে সেটা আপনি দিবেন, এন্ড ফাইনালি আপনার টোটাল কত টাকা আপনি পাবেন কাস্টমারের থেকে সে অ্যামাউন্টটা আপনি বলবেন। এন্ড একটু লেফট সাইডে বক্সে দেখেন এখানে দেওয়া আছে যে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে কত দিনের মধ্যে, 30 দিনের মধ্যে। এবং আপনি পেমেন্ট করার সময় কিভাবে এটা পেমেন্ট করবেন, এই যে একটা আপনি ইনভয়েস নাম্বারটা চেকে অথবা আপনি অ্যাডভাইস যখন দিবেন, পেমেন্ট অ্যাডভাইস, তখন আপনি এটাকে ইনভয়েস নাম্বারটা ইনক্লুড করে দিবেন। এই যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টটাকে আমরা বলছি ইনভয়েস। এই ডকুমেন্টের মাধ্যমে আমি কি চাচ্ছি, আমি এই ডকুমেন্টের মাধ্যমে চাচ্ছি আমার কত টাকা দরকার, আমার কত টাকা দরকার বলতে কথাটা অনেকটা আসলে চলে আসে, আমাকে কত টাকা কাস্টমার পেমেন্ট করবে, ডিমান্ড ফর পেমেন্ট। সো এই ডিমান্ড ফর পেমেন্টটাকেই আমরা বলছি ইনভয়েস। আমি কি বুঝতে পারতেছি কথাটা? জি স্যার, বুঝতে সো পারছি। দিস ইজ আ সিম্পল অফ an invoice। যে ইনভয়েস এটা কোম্পানি টু কোম্পানি টেমপ্লেট অনুযায়ী ভেরি করে। সো এটা হচ্ছে ওপেন একটা টেমপ্লেট, জাস্ট আমি গুগল থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে ইনভয়েসটা কেমন হয় দেখতে। ওকে, জি স্যার। কনফিউশন আছে কোনো? না স্যার, এখন আর নেই স্যার। পারফেক্ট, থ্যাংক ইউ। তাহলে আমরা আমাদের ডেবিট নোট ক্রেডিট নোট দেখেছি, আমরা ইনভয়েসের কথা বলেছি। আহ এই টার্মটা আসলে আপনাদেরকে একটু জাস্ট মানে আন্ডারস্ট্যান্ড করাই দেওয়া, আসলে খুব বেশি এটা বেসিক্যালি ইম্পোর্ট এক্সপোর্টের সাথে বেশি মানে রেলেভেন্ট। একটা হচ্ছে এক্স ওয়ার্ক, মানে এটা হচ্ছে ইনভয়েসের অনেক সময় টার্ম থাকে, এফওবি থাকে, এগুলো আসলে আর একটু অ্যাডভান্স লেভেলে হয়তো বা আমরা যখন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস গুলোর ক্ষেত্রে কি হয়, লেটার অফ ক্রেডিট কিভাবে হয়, সেই জায়গাটাতে আমরা হয়তো ডিসকাশন করতে পারবো। বাট স্টিল যেহেতু এই দুইটা জিনিস খুব কমন, এস ওয়ার্ক মানে হচ্ছে আমার ইনভয়েসে লেখা থাকবে, যদি এক্স ওয়ার্ক লেখা থাকে, এই ওয়ার্ডটা যদি লেখা থাকে তার মানে এই ইনভয়েসের মধ্যে ডেলিভারি কস্ট ইনক্লুড করা নাই, মানে ডেলিভারি কস্ট এক্সক্লুডেড, মানে ডেলিভারি কস্ট বেয়ার করতে হবে কাস্টমারকে। যেমন আমরা যখন কোন একটা অনলাইনে কোনো কিছু কিনি,
বেসিক্যালি এটা এক্স ওয়ার কি থাকে, আপনাকে ডেলিভারি চার্জটা দিতে হয়। ওকে, এটাকে বলা হয় এক্স ওয়ার, এক্সক্লুডেড ডেলিভারি চার্জ। আর এফওবি মানে হচ্ছে ফ্রি অন বোর্ড, মানে হচ্ছে শিপ উঠানো পর্যন্ত, মানে শিপে উঠানো পর্যন্ত, মানে জাহাজে উঠানো পর্যন্ত, মানে বোর্ডে উঠানো পর্যন্ত যত খরচ আছে সব খরচ বিয়ার করবে হচ্ছে সাপ্লায়ার। এটাকে বলা হয় ফ্রি অন বোর্ড, এফওবি। এটা অনেক টার্ম আছে, এরকম এরকম অনেক এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এইরকম অনেক হচ্ছে আপনার কন্ডিশন আছে, যেটাকে আমরা আসলে ইম্পোর্ট এক্সপোর্টের কি টার্ম বলি। সো এগুলা অফকোর্স আই হ্যাড ডিটেলস আন্ডারস্ট্যান্ডিং। আমি একটা কোর্সও করেছিলাম এটার উপর, যে ওভারঅল ইম্পোর্ট এক্সপোর্টের প্রসেস কিভাবে কাজ করে। সো দ্যাট উই উইল ডিসকাস লেটার অন, যখন আমার এই জিনিসটা আসলে সাইমালটেনিয়াসলি দরকার হবে। এরকম আরো অনেক প্রসেস আমরা লেটার অফ ক্রেডিটের জিনিসগুলো হয়তো বা জানবো বিজনেস এর ক্ষেত্রে, এবং আপনাদের বিবি এর মধ্যে খুব সুন্দর কোর্স আছে এইগুলোর। এন্ড স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট, যেটা অলরেডি আমরা লাস্ট টপিকে ডিসকাশন করলাম, যে যেখানে প্রতি মান্থে আমার কাস্টমারের কাছে আমি কত টাকা পাবো, সে কত টাকা পেমেন্ট করেছে, এবং কত টাকা রিমেইনিং ব্যালেন্স, মানে হচ্ছে আমার ইনভয়েস, আমার পেমেন্ট, আমার কারেন্ট ব্যালেন্স, এই পুরো ব্যাপারটাই বেসিক্যালি আমরা স্টেটমেন্টের মাধ্যমে দেখাবো। ওকে, এখন আমরা যে জিনিসটা বেসিক্যালি মানে এখান থেকে বেসিক্যালি হচ্ছে আপনাদের ওই বুক কিপিং অথবা ডাবল এন্ট্রির কথাগুলো নিয়ে শুরু। এইটা আমরা কম বেশি সবাই জানি, এটা আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ব্যাপারে অলরেডি কথা বলেছি। যে কোনো ট্রানজেকশন ইনিশিয়ালি আমরা রেকর্ড করব কোথায়? যে কোনো ট্রানজেকশন আমরা ইনিশিয়ালি রেকর্ড করব হচ্ছে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বুকসে। ইন্ডিভিজুয়াল বুকস মানে কি? যেমন আমি সেলস রেকর্ড করব সেলস বুকে, আমি পারচেজ রেকর্ড করব পারচেজ বুকে, যদি কোনো রিটার্ন হয় তাহলে ওইটা রিটার্ন বুকে আমি রেকর্ড করব, যদি আমি কোনো ক্যাশ ট্রানজেকশন করি সেটা আমার ক্যাশ বুকে আসবে, যদি আমার কোনো পেটি ক্যাশ হয় মানে ডে টু ডে আমার স্মল আইটেম ট্রানজেকশন করার যে এক্সপেন্সেস গুলো সেটা যদি হয় সেটা আমি রেকর্ড করব হচ্ছে আমার পেটি ক্যাশ বুকে। এইগুলোর বাইরে যদি অন্য কোনো ট্রানজেকশন থাকে সেটা আমি রেকর্ড করব জার্নালের মাধ্যমে। সো এই জিনিসটা আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং দিব। বাট বিফোর দ্যাট আমি আপনাদেরকে একটু অ্যাকাউন্টিং এর সাইকেলটা আপনাদের কাছ থেকে একটু আমি জানতে চাই, যে অ্যাকাউন্টিং সাইকেল এইটার স্টেপ গুলা কি কি, কিভাবে অ্যাকাউন্টিং সাইকেল কাজ করে, কয়টা টোটাল স্টেপ আছে টু ফলো অ্যাকাউন্টিং সাইকেল। ফার্স্ট এরটা আমি বললাম, ফার্স্ট এরটা হচ্ছে আমার বুকস অফ প্রাইম এন্ট্রি, আমি রেকর্ড করব ডে বুকে আর বুকস অফ প্রাইম এন্ট্রিতে। That's the first one. Books Sir, of second one is maybe, sir, prime entry, জার্নাল এন্ট্রি স্যার, transaction, recording transaction. স্যার জার্নাল এন্ট্রি স্যার, রেকর্ডিং ট্রানজেকশন হচ্ছে বুকস অফ প্রাইম এন্ট্রি। Trial balance, sir. স্যার রেগুলার, সেকেন্ড ইজ জার্নাল এন্ট্রি স্যার, ইরেগুলার, জার্নাল এন্ট্রি, এইগুলো ট্রানজেকশন। সো জার্নাল এন্ট্রিও হচ্ছে একটা বুকস অফ প্রাইম এন্ট্রি। আমি যাবো ওই জায়গাটাতে, ওই জায়গাটাতে আপনাদের সাথে কথা বলবো। তো জার্নাল অলসো আ বুকস অফ প্রাইম এন্ট্রি, জার্নালও একটা বুকস অফ প্রাইম এন্ট্রির পার্ট। তাহলে ফার্স্টে আমি যত ট্রানজেকশন আছে এগুলো আমি সব ট্রানজেকশন রেকর্ড করবো। সেকেন্ড কাজটা কি করতাম, আমি যখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ডেফিনেশন বলেছিলাম তখন আপনাদেরকে আমি এই ডেফিনেশনটা বলেছিলাম, আমার যতটুকু মনে পড়ে। Sir, first one is transaction, second one is journal entries. Sir, third one is maybe posting, sir. ওকে, জার্নাল এন্ট্রি, লেজার, ওকে। সেকেন্ড হচ্ছে লেজার, ইয়েস, সেকেন্ড ওয়ান হচ্ছে লেজার, সেখানে আমরা ক্লাসিফাই করব লেজার ব্যালেন্সেস। ওকে, তাহলে নাম্বার ওয়ান হচ্ছে বুকস অফ প্রাইম এন্ট্রি, তার মানে আমার যে কোনো ট্রানজেকশন আমরা ইনিশিয়ালি ম্যানুয়ালি রেকর্ড করি কিসের মাধ্যমে? বুকস অফ প্রাইম এন্ট্রিতে। এই বুকস অফ প্রাইম এন্ট্রির নামগুলো আমি দেখাবো, নো ওয়ারিস, কোনো কনফিউশনের কিছু নাই, আমি অলরেডি স্লাইড ওপেন করেছিলাম, আপনারা দেখতেন কিনা। লেজার করার পর তারপর আমি কি করব? স্যার ট্রায়াল ব্যালেন্স, এরপরে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ইয়াস, ট্রায়াল ব্যালেন্স হচ্ছে লিস্ট অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট ব্যালেন্স, সিম্পল। অ্যান্ড তারপর হচ্ছে ডেবিট শুড বি ইকুয়াল টু ক্রেডিট, ঠিক না? ট্রায়াল ব্যালেন্সের একটা কমন প্যাটার্ন আমরা জানি যে ডেবিট এবং ক্রেডিট অবশ্যই অবশ্যই ইকুয়াল হবে, আদারওয়াইজ এটা আমার অ্যাকাউন্টিং ঠিক হয় না এই পর্যন্ত, ঠিক না?
ট্রায়াল ব্যালেন্সের উপর বেস করে আমরা কি প্রিপেয়ার করি? দেন সমন্বয় জাবেদা অথবা অ্যাডজাস্টেড ওকে, এন্ট্রি। এক্সটেন্ডেড, এটাকে আমরা অনেক সময় এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স বলি, যেখানে আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো করে থাকি। এন্ড ফাইনালি হচ্ছে আমরা প্রিপেয়ার করি কি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। স্টেটমেন্ট, যেটাকে আমরা ছোটবেলা থেকে সবাই ফাইনাল, চূড়ান্ত হিসাব, ফাইনাল অ্যাকাউন্ট এগুলো জানতাম, ঠিক না? দ্যাট ইজ দ্য অ্যাকাউন্টিং সাইকেল। সো আমরা যদি কেউ না জেনে থাকতাম অথবা না জানি, প্লিজ প্লিজ মেক শিওর আমরা এই জিনিসটা যেন সবাই জানি। সো দিস ইজ দ্য হোল অ্যাকাউন্টিং cycle to follow for preparing financial statements. Okay, তাহলে আমরা ফার্স্টেই all transaction based on their nature আমরা কোথায় রেকর্ড করি? বুকস অফ প্রাইম এন্ট্রি। ক্লিয়ার? জি স্যার। দেন এই বুকস অফ প্রাইম এন্ট্রি থেকে আমি কোথায় ট্রান্সফার করি এগুলাকে? লেজার। লেজারে। এই লেজারটার আমি যদি সিম্পল ভাবে আপনাদেরকে বুঝাই, যেটা আপনারা ছোটবেলা থেকে টি অ্যাকাউন্ট বলে জেনে আসছেন, ঠিক না? টি অ্যাকাউন্ট এন্ড টি অ্যাকাউন্টের কনসেপ্ট কি হয়, লেজারের কনসেপ্ট কি হয়? টি অ্যাকাউন্টের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে ডেবিট সাইড, আর হচ্ছে ক্রেডিট সাইড। একটা ক্রেডিট সাইড। এন্ড আমরা জানি যে টি অ্যাকাউন্টের লেফট সাইড থাকে হচ্ছে ডেবিট সাইড, রাইট সাইড থাকে হচ্ছে আমার ক্রেডিট সাইড। সো এই বিষয়গুলো আপনারা অলরেডি জানেন। সেই জন্য আমি এই জায়গাটাতে খুব ডিটেলসে আসলে যাই নাই এবং যেতেও চাইনি, বাট টাইম টু টাইম আমি আপনাদেরকে হয়তো বা কোনো একটা ওয়েতে এটা আপনাকে কভার করেই দিব যখন আমি ফাইন্যান্স স্টেটমেন্ট গুলো প্রিপেয়ার করবো, বিশেষ করে আমি যখন ক্যাশ ফ্লো গুলো প্রিপেয়ার করবো, আমি আপনাদেরকে একদম পুরো ডাবলএটি ধরেই শিখাবো। সো নো ওয়ারিজ। এরপর লেজার করে ফেললাম আমরা। লেজার করে আমার কি আসলো? হয় এটা ডেবিট ব্যালেন্স অর এটা ক্রেডিট ব্যালেন্স, রাইট? এখন আমার ডেবিট ব্যালেন্স কোনগুলো হয়? যেমন অ্যাসেট, তারপর হচ্ছে আমার এক্সপেন্স, এগুলো আমার কি ব্যালেন্স হয়? ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? অ্যাসেট, অ্যাসেট, এক্সপেন্স, এগুলা ইউজুয়ালি আমার ডেবিট ব্যালেন্স হয়। সো আমরা এখানে লিখে রাখতে পারি অ্যাসেট or expenses usually shows debit balance, right? And liability, income and capital credit balance usually shows credit balance. So আমরা জানি এই কথাগুলা। তার মানে আমরা যখন ট্রায়াল ব্যালেন্স করবো, ট্রায়াল ব্যালেন্স কিন্তু নাথিং নিউ থিং। ট্রায়াল ব্যালেন্স ইজ জাস্ট আ লিস্ট অফ লেজার অ্যাকাউন্ট, মানে আমার লিস্ট অফ ডেবিট অ্যাকাউন্ট কত, লিস্ট অফ ক্রেডিট অ্যাকাউন্ট কত, দ্যাটস ইট। ওকে, এবং ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করার জন্য আপনাদের অনেক সময় ভালো ভালো মার্কস আমরা দিই, ভালো ভালো মার্কস থাকে। অ্যান্ড দেন এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স, আমরা ট্রায়াল ব্যালেন্স করার পরেও যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, যদি কোনো ইয়ার এন্ড কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা করি, এই অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স অর এটাকে আমরা অনেক সময় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও বলি। হ্যাঁ, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও বলি। ওকে, অ্যান্ড এইটা প্রিপেয়ার করার পরের কাজটাই হচ্ছে আমার মেইন কাজ, যেটাকে আমরা বলি প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। টু প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমাকে এই পুরো প্রসেসটা হয়েই ম্যানুয়ালি আসতে হয়। এখন এই কাজগুলো কিন্তু আমাকে ম্যানুয়ালি করতেই হয়, করাই লাগে। প্রত্যেকটা কোম্পানি যারা প্রপার অ্যাকাউন্টিং ফলো করেন তারা কিন্তু এই কাজগুলো করেন। বাট যদি কেউ তার অ্যাকাউন্টিংটা সফটওয়্যারের মাধ্যমে করেন তাহলে কিন্তু এত কিছু আসলে করা লাগে না। জাস্ট সে যদি ইনপুটটা দেয়, ট্রানজাকশনটা যদি এন্ট্রি দেয়, ইনভয়েসটা যদি সে এন্ট্রি দেয়, অটোমেটিক্যালি এটা লেজার ক্রিয়েট হয়, অটোমেটিক্যালি ট্রায়াল ব্যালেন্স ক্রিয়েট হয়, অটোমেটিক্যালি এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে গিয়ে রিফ্লেক্ট করে। সো এটার একটা অটোমেটেড এক্সেলও আমার কাছে আছে। সো সামটাইমস যখন আপনাদের একটা রেলেভেন্ট স্কিল চলে আসবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার যেই পয়েন্টটা, সেখানে আমরা ওই এক্সেলে হয়তো বা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা এক্সেলেও করা যায়। সো এক্সেলই আলটিমেটলি আমরা অনেক বেশি ইউজ টু, এবং এক্সেল ইটস লাইক আ অ্যাঞ্জেল। আমরা যখন কোম্পানি যে কোনো একটা জায়গায় জবে যাব, সো দ্যাট ইউ হ্যাভ টু লার্ন ইন আ বেটার ওয়ে। সো সফটওয়্যার সফট স্কিল গুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমরা বেসিক্যালি আগে কনসেপ্টটা ডেভেলপ করব, ম্যানুয়ালি কিভাবে কাজগুলো হয় সেটা আমরা দেখব।
দেন গোয়িং ফরওয়ার্ড আমরা সাইমultaneously হয়তো বা দেখবো যে কিভাবে আসলে এই জিনিসটা আমরা সফটওয়্যারের মাধ্যমে করতে পারি, বিভিন্ন সফটওয়্যার, অ্যাকাউন্টিং সফটওয়্যার আমরা যেগুলো ইউজ করি। সো আমি যে কথাগুলো এতক্ষণ, সরি, একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ। স্যার এই যে বললেন সফটওয়্যার দিয়ে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো রেডি করে, তো একটা জায়গায় ইনপুট দিলেই তো পুরো মানে অটো অটো অ্যানসারটা পেয়ে যাচ্ছে, অটো হয়ে যাবে। অটো চলে আসবে। জি জি তো সেই ক্ষেত্রে যারা অডিট করে স্যার, জি। অডিটের ক্ষেত্রেও কি মানে এরকম সফটওয়্যার ইউজ করে নাকি হচ্ছে ম্যানুয়ালি সব করে স্যার? অডিটের ক্ষেত্রেও ওরা দুইভাবেই করে। বিগ ফার্ম গুলো ওরা অডিট সফটওয়্যার ইউজ করে, অডিট সফটওয়্যার আছে ওদের, ওকে। আর এখনো বাংলাদেশে অনেক কিছু আসলে প্রপার ম্যানুয়ালি করে, মানে এখনো পর্যন্ত ওইভাবে সফটওয়্যার বেসে আসলে অডিটটা করে না, মানে ম্যানুয়াল ট্রানজেকশন গুলাই তারা আসলে রিভিউ করে দেখে, ওকে। স্যার অডিটের ক্ষেত্রে কি সফটওয়্যারে করা ভালো নাকি ম্যানুয়ালি করাই ভালো, কোনটা প্রেফার? এটা এটা আসলে ডিপেন্ড করে, আপনার সফটওয়্যারটা যদি প্রপারলি ইন্টিগ্রেটেড থাকে, মানে ইন্টিগ্রেটেড মানে হচ্ছে সফটওয়্যারের মধ্যে যদি সবকিছু প্রপার আপনি অ্যাক্সেস করতে পারেন তাহলে অফকোর্স বেটার। বাট এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এটা আসলে অডিট সফটওয়্যার অতটাও পপুলার হয় নাই, সো ম্যানুয়ালিটি হয়। বাট গ্লোবালি অডিট সফটওয়্যার গুলো এখন অনেক জায়গায় ইউজ হয়। ইভেন আপনি অডিট সফটওয়্যার তো অনেক অনেক সিম্পল জিনিস আমরা চিন্তা করতেছি, ইউকে যে ট্যাক্স অথরিটি, তারা এই ট্যাক্সের যে রিটার্ন গুলা মানে সাবমিট করা হয়, এই রিটার্ন গুলা তারা ইন্সপেক্ট করার জন্য এআই মডিউল ইউজ করে, মানে এআই দিয়ে হচ্ছে তারা এই ট্যাক্স রিটার্ন গুলাকে রিভিউ করে যে এটা ঠিকঠাক মতো করে করা হয়েছে কিনা, কোথাও করা, সো এখানেও ম্যানুয়াল ইন্টারভেনশন নেই, ওরা তো সফটওয়্যার ইউজ করেই, বাট সেটা অ্যাকচুয়ালি চেক করার জন্য ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আসলে চেক করে। সো ওয়ার্ল্ড ইজ গোয়িং বিয়ন্ড দ্যাট ওয়ে অ্যাকচুয়ালি, ওকে। বাট বাংলাদেশ অনেক পিছিয়ে আছে এখনো, ট্রাস্ট মি। বাংলাদেশ, আমরা এখনো পর্যন্ত চ্যাট জিপিটি পর্যন্ত আছি, বাট ট্রাস্ট মি গ্লোবালি এআই নিয়ে অনেক দূর চলে গেছে। বাট লেটস সি আমরা আসলে। হুম, স্যার ওরা যদি সফটওয়্যারের মাধ্যমে এগুলো তৈরি করে, আমরা কি তৈরি করবো বুঝি নেই ভাই। এখন? সফটওয়্যার যদি সবকিছু তৈরি করে দেয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পর্যন্ত, তাহলে আমাদের জন্য আর কি বাকি থাকে করার জন্য? ওকে, অ্যাকাউন্টেন্ট হিসাবে ইটস এ গুড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। আচ্ছা, গার্মেন্টসে যখন আগে গার্মেন্টস ছিল, হ্যাঁ, গার্মেন্টস যখন ধরেন টেকনোলজি বেস হয় না, আগে তো গার্মেন্টস টেকনোলজি বেস ছিল না, ঠিক না? গার্মেন্টস আগে কিভাবে হইতো, হাতে বোনাই হইতো না? জি স্যার। বাট যখন নতুন মেশিন আসছিল, সেলাই মেশিন আসার পরে এই যে আপনি যে কনসার্নটা বলতেছেন না, সেম কনসার্ন ছিল যে সবার জব চলে যাবে, গার্মেন্টস আর থাকবে না, কারো চাকরি থাকবে না, সবাই কি করবে। অ্যাকচুয়ালি কি হয়েছে, গার্মেন্টস কি গ্রাজুয়ালি মানে এই ইন্ডাস্ট্রিটা কি ড্রপ করছে না আরো আরো মানে বুম হয়েছে? আরো গ্রো করছে স্যার। আরো গ্রো করছে। সো সেম গোস টু ইউর টেকনোলজি জব, মানে আপনি যেটা বলতেছেন, অফকোর্স ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট উইথ দ্য টেকনোলজি, বাট দ্যাট ডাজন্ট মিন যে এটা রিপ্লেস করবে হিউম্যান বিং কে। আপনার কাজটাকে আরো আপনি তখন অন্য অন্য ভ্যালু এডিশন কাজগুলাতে সময় দিবেন, আরো বেটার ওয়েতে কাজ করবেন, আপনার এফিসিয়েন্সি বাড়াবে। টেকনোলজি কখনোই আমাদের কাজকে রিপ্লেস করতে পারে না ভাইয়া, বুঝছেন? মানে এটা এটা কখনোই এটা মাথায় আনবেন, এটা অবশ্য আমাদের মাথায়ও আসে, আমরা যারা যেমন আমি আমি আমরা যে অফিসে থাকি ভাইয়াদের সাথে যখন কথা টথা হয়, ওনারা অলওয়েজ আমাদের বলতে থাকে এআই আসলে তো আপনাদের আর চাকরি বাকরি থাকবে না, বাট হুইচ ইজ নট ট্রু। মানে এআই আসলেই যে চাকরি থাকবে না। এআই তো ডিসিশন দিতে পারে না, আমরা তো শুধু হিসাব করবো এমন না, আমরা তো ডিসিশনও দেব। এআই তো সেই ডিসিশন গুলো আপনি দিতে হবে। আপনি কনসালটেন্সিও করবেন, রাইট? আপনি জি এটার স্যার। সো লেটস সি, মানে আমি যে কথাটা আপনাকে বোঝানোর ট্রাই করেছি যে, যেমন আপনি যদি এখন চিন্তা করেন, ধরেন উবার আসার পরে কি সবার চাকরি চলে গেছে? ব্যাপারটা কি এরকম হয়েছে? মানে উবার আসার পরে কি ধরেন যারা প্রাইভেট এরা ছিল, এরা কি আসলে চালাইতে পারতেছিল না, বরঞ্চ তারা একটা নিউ আইডিয়া দিয়ে বিজনেস করতেছে এখন, তারা এখন কন্ট্রাক্টে যায়, নতুন ভাবে তারা একটা আর্নিং সোর্স পাইছে, বরঞ্চ এমপ্লয়মেন্ট আরো বাড়ছে, ওয়াইডার হয়েছে। সো টেকনোলজি আসলে কখনোই এটা আপনাদের জন্য, যেমন এই কথাটা যদি আপনি আমাকে বলেন, এক্সেল যখন মানে আপনারা একটু একটু দেখবেন, কখনো যদি থাকে, এক্সেল যখন ফার্স্ট টাইম আসে তখন সবাই বলছিল যে এক্সেল আসলে অ্যাকাউন্টেন্টের আর দরকার হবে না বিজনেসে। আপনার কি মনে হয়, মানে এক্সেল আসছে তো সেই 90-এর দিকে, অ্যাকাউন্টেন্টের কি দরকার হয় নাই ওভার দ্য ইয়ার? এটা ডিমান্ড আরো বাড়ছে, মানে এক্সেল এক্সেল দিয়ে বরং তো আরো আরো এটা বেটার করার কিভাবে সেটা অ্যাকাউন্টেন্টরা শিখছে, যে আরো বেটার ওয়েতে
সো ওই জায়গাটাতে হচ্ছে আপনি কাজ করবেন, নট লাইক আপনি টেকনোলজি অ্যাডাপশনের কারণে ভয় পাচ্ছেন, ব্যাপারটা ওই দিকে চিন্তা করবেন না, মানে দ্যাটস মাই রিকোয়েস্ট। ওকে জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো আমরা আজকে এই পর্যন্ত রাখলাম। আমি আর এটাকে কন্টিনিউ করছি না, বিকজ এই টপিকটা থেকে যদি আমি আজকে স্টার্ট করি, এই যে বুকস অফ প্রাইম এন্ট্রি, এখানে টোটাল 8টা বুকস অফ প্রাইম এন্ট্রি আছে: সেলস ডে বুক, পারচেজ ডে বুক, সেলস রিটার্ন ডে বুক, পারচেজ রিটার্ন ডে বুক, এরপর ক্যাশ বুক, পেটি ক্যাশ বুক, জার্নাল। সো আপনারা যারা ফার্স্টের স্টেপের পর সেকেন্ড স্টেপটাকে জার্নাল বলেছিলেন, তো আপনাদের জন্য একটা ছোট্ট ছোট্ট আন্ডারস্ট্যান্ডিং একটু ক্লারিফাই করা। জার্নাল বুক ইট ইজ ওয়ান কাইন্ড অফ বুকস অফ প্রাইম এন্ট্রি, মানে ইট ইজ আ বুকস অফ প্রাইম এন্ট্রি। ওকে, যেখানে আমরা কি ট্রানজেকশন রেকর্ড করি সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ডিসকাস করবো। সো আজকের এইটুকু পর্যন্ত থাকতেছে। নেক্সট ক্লাসে আমরা এই বুকস অফ প্রাইম এন্ট্রি গুলোর প্রত্যেকটার কম্পোনেন্ট নিয়ে কথা বলবো, অ্যান্ড দেন আমরা ডাবল এন্ট্রির যে পয়েন্টটা সেটা নিয়ে কথা বলবো। সো আপনারা বাসায় পসিবল হলে আমি স্লাইডটা দিয়ে দিয়েছি আপনাদেরকে, এটা একটু গো থ্রু করে নিয়ে আসতে পারেন আপনাদের জন্য। ওকে, সো দ্যাট অ্যাটলিস্ট আমরা স্যার একটা ডিসকাশনটা করতে কোশ্চেন পারি। ছিল স্যার। হ্যাঁ প্লিজ বলেন। স্যার আপনি যে আমাদের যে আইএএসবি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক স্যার, হ্যাঁ, যে একটা ওভারঅল কুইজের কথা বলেন, এটা কি স্যার আমাদের কুইজ 1 হিসেবে অ্যাটাচ হবে স্যার? কুইজ ওয়ান হিসেবে অ্যাটাচ করবো আমি। ইয়েস। ওকে স্যার, থ্যাংক ইউ। সো আমরা এরপর স্লাইড গুলো নিয়ে কথা বলবো। সো লেটস সি, আমাদের লাস্ট স্লাইড হচ্ছে এটা আছে। সো হোয়াট আই কুড রিকোয়েস্ট ইউ, আপনারা সবাই খুব ভালো করে জানেন ডেবিট ক্রেডিটের ব্যাপারটা, বাট স্টিল আমার রিকোয়েস্ট থাকবে যদি পসিবল হয় এই গোল্ডেন রুলসটা একটু দেখে আসলেন, তাহলে আমরা নেক্সট ক্লাসে খুব খুব দ্রুত গিয়ে আমরা এই ডাবল এন্ট্রি এবং অ্যাকাউন্টিং ইকুয়েশনের কিছু কনসেপ্ট, মানে কিছু অ্যাকাউন্টিং ম্যাথ, মানে কিছু প্র্যাকটিক্যাল কি বলে ক্যালকুলেশন আমরা করার ট্রাই করব। যেমন ধরেন ডেবিট ক্রেডিট করে আমরা দেখব ওইটার অ্যাকাউন্টিং ইকুয়েশনটার ইম্প্যাক্ট আমরা দেখব, ওইটার ডুয়েল এফেক্টটা কি হয় সেটা আমরা একটু দেখব। সো আমার নেক্সট ক্লাসের টার্গেট হচ্ছে এটা একটু দ্রুত শেষ করে ওই প্র্যাকটিসটা আপনাদের সাথে করা, সো দ্যাট এটার জন্য আমার জাস্ট এই জায়গার কনসেপ্টটা একটু আপনাদেরকে খুবই সাউন্ড হতে হবে, খুবই খুবই ক্লিয়ার হতে হবে। তো আপনারা যদি খুব ক্লিয়ারলি একটু জেনে আসেন আমার জন্য খুব খুব হেল্প হয়, খুব বেটার হয়। ওকে, সো আজকের জন্য আমরা এখানেই তাহলে শেষ করি। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমরা 2 মিনিটে কোয়েশ্চেন্স নেই, আদারওয়াইজ আমরা নেক্সট স্যাটারডেতেও অনলাইন ক্লাসই করছি, ডিউ টু যেটা আমরা বললাম অলরেডি যে আমাদের যেহেতু পূজার একটা ভ্যাকেশনের আগে অনেকেই বাড়িতে গেছেন অথবা অনেকেই মানে লাইক ট্রাভেলিং করবেন, তো এই কারণে আসলে এই কনসিডারেশনটা করা। সো এরপর আফটার ভ্যাকেশন যারা পূজা ভ্যাকেশন থেকে আসবেন তারা আচ্ছা আপনারা তো লাড়ু এটাতে হয় না, মানে লাড়ু মনে হয় আরো পরের ইয়েতে কালী পূজা হয়। সো বাট স্টিল আমাদের জন্য রেজাল্ট নিয়ে আসবেন। তো এরপর আমরা ফিজিক্যালি প্রপারলি ওইভাবে ক্লাসগুলো কন্টিনিউ করবো। সো জাস্ট বিকজ অফ এই উইকটা আমরা একটু ডিফারেন্ট ভাবে কনসিডার করছি আপনাদেরকে। এন্ড রায়ান, আমি একটু আপনাকে রিকোয়েস্ট করব একটা সেকেন্ড, অ্যাটেন্ডেন্সটা আমি আপনাকে একটু হেল্প করছি, কোনো সমস্যা নেই। আমাকে অ্যাটেন্ডেন্সের ব্যাপারে তো অফকোর্স থাকতেই হবে। রায়ান, আপনি একটু জাস্ট অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে পারেন কাইন্ডলি, নামগুলো রেখে রাখেন। স্যার আমি হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিয়েছি স্যার। ওকে, পারফেক্ট, গ্রেট, থ্যাংক ইউ। আমি স্ক্রিনশট নিয়ে আমি দিয়ে দিব স্যার, ওকে, সমস্যা নেই। যদি কোনো কারণে আপনি প্রবলেমও ফেস করেন, আমি জাস্ট সবাইকেই দেখে নিলাম যে কারা কারা ছিলেন। আমি যেটা ট্রাই করব, আমি লেকচারটা রেকর্ড করেছি, সো আমি এটা আপনাদেরকে মানে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে আমি দিয়ে রাখবো। ওকে, সো দ্যাট আপনারা অ্যাটলিস্ট কোনো কারণে কনফিউশন থাকলে রিকল করে নিলেন, সো রেকর্ডিংটা থেকে। ওকে, থ্যাংক ইউ তো স্যার। ওকে স্যার, স্যার থ্যাংক Sure, ইউ, sir. থ্যাংক ইউ Thank সো you, মাচ sir. সবাইকে, Thank you, থ্যাংক sir. ইউ সবাই। হ্যাঁ, আল্লাহ হাফিজ।